আই এম প্রেগনেন্ট ফারাজ। হোয়াট? কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? আমাদের এখনো বিয়ে হয়নি, আর তুমি এখনই বলছো তুমি প্রেগন্যান্ট? হুম, বলছি, কারণ তুমি যা করেছো তার জন্যই আজকে এই মুহূর্ত তৈরি হয়েছে। এখন সবার জানাজানি হওয়ার আগেই চলো আমরা বিয়ে করে ফেলি। অসম্ভব, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে? তাহলে কি করব আমরা? আমার সাথে এখনই হসপিটালে চলো, এখনই বাচ্চাটাকে নষ্ট করে ফেলি, নয়তো পরে ঝামেলা হবে। এত সহজেই বলে ফেললে তুমি এই কথা? ছি ফারাজ, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোমার মন মানসিকতা এতটা নিচ। তুমি যখন বাচ্চাটা মেনে নিতে পারবে না তাহলে কেন এসব করেছিলে? নিজের চাহিদা মেটাতে নাকি আমাকে ভোগ করতে? তুমি আমাকে ভুল বুঝছো লাজ, আমি এমন কিছু বলিনি। আমি শুধু বলছি বাচ্চাটা কি। চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। আমি আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ করলাম। আর রইল বাকি বাচ্চার কথা। আমি এই বাচ্চাকে এই পৃথিবীর মুখ দেখাবো, কিন্তু ভয় পাবে না, কাউকে জানতে দিব না এটা আপনার বাচ্চা। লাজ কথাগুলো বলেই চলে যাচ্ছিল, কিন্তু পেছনে কার অট্ট হাসি শুনে সে ফিরে তাকালো। আমি হো হো করে হাসতে লাগলাম। লাজ অনেকটা অবাক হলো আমার হাসির কারণ খুঁজে না পেয়ে। আমি হাসতে হাসতে ওর সামনে গিয়ে বললাম, সম্পর্ক? তোমার কি মনে হয় আমি তোমার সাথে সত্যি সত্যি সম্পর্কে ছিলাম? নিজের দিকে তাকিয়ে দেখেছো তোমার স্ট্যাটাস কোথায় আর আমার স্ট্যাটাস কোথায়? তোমাকে তো শুধু আমি বাজিতে জেতার জন্য ব্যবহার করেছিলাম, আর বাজিটা জিতেও গিয়েছিলাম ওই দিন পার্টিতে। কিন্তু ভাবলাম তোমার সাথে আর একটু মজা নেওয়া যাক, তাই কিছু বলিনি। কিন্তু আমি কি করে জানতাম তুমি বাচ্চা নিয়ে নেবে? আমি তো ভেবেছিলাম আর 5 মেয়ের মতো তুমিও নষ্ট করে ফেলবে। তার মানে তুমি আমাকে কখনো ভালোবাসোনি? সব কিছু তোমার অভিনয় ছিল? হ্যাঁ, সব কিছু অভিনয় ছিল। কলেজে সবার সামনে আমার বাবাকে তুমি অসম্মান করেছিলে, ওইটারই প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই বাজিটা ধরেছিলাম। নয়তো তোমাদের মতো মধ্যবিত্ত মেয়েদের সাথে মিথ্যা প্রেমের নাটক করতেও আমার ইগোতে লাগে, সেখানে বেডে নিয়ে। জাস্ট শাট আপ। কি শুনতে খারাপ লাগছে? যার জিনিস পেটে নিয়ে ঘুরছো তার কথা শুনতেই খারাপ লাগছে? তাহলে পরে পাড়া প্রতিবেশীর কথা কি করে শুনবে তুমি? এমনও হতে পারে তাদের কথা সহ্য করতে না পেরে তুমি আত্মহত্যা করে ফেলেছো। আমার কথা শুনে রাজ আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো, তারপর কষিয়ে থাপ্পড় দিতে নিলে আমি ওর হাত ঘুরিয়ে পেছনে চাপ দিয়ে ধরলাম। লাজ ব্যথায় উহ বলে উঠল। আমি তাকে দাঁতে দাঁত চেপে বললাম, এতক্ষণ ভালোই ভালোই বলছিলাম, কিন্তু কোনো লাভ হলো না, তাই তোকে এখন এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলাম। এই নে টাকা, যদি ইচ্ছা হয় বাচ্চা নষ্ট করে দিস। কতগুলো টাকা লাজের সামনে উড়িয়ে দিয়ে মেনশনের দরজা বন্ধ করে দিলাম। লাজ নিজের চোখের পানি মুছে নিয়ে সে তার ফ্ল্যাটে ফিরে গেল। সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার সেরে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। সে যাকে এত বেশি ভালোবেসেছিল সে তাকে যেভাবে ঠকালো, শুধুমাত্র একটা প্রতিশোধ আর বাজি ধরার জন্য সে কল্পনায় ডুব দিল। সেদিন কলেজে একটা ফাংশন ছিল, আর সেখানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিশিষ্ট এমপি ফারিদ তাকদিয়ার। তিনি নিজের মতো বানিয়ে মিথ্যা মিথ্যা এলাকা আর কলেজ উন্নয়নের কথা বলছিল। সবাই ওনার কথা মেনে নিলেও লাজ সবার মাঝে একাই বড় গলায় বলে, সবাই তো বুঝলাম, কিন্তু তা কতটুকু বাস্তবায়ন হবে মাননীয় এমপি সাহেব? আজ থেকে 3 বছর আগে নির্বাচনের আগে আপনি আমাদেরকে এসব আশা দেখিয়েছিলেন, কিন্তু আজকে 3 বছর পরেও তার কোনো বাস্তব রূপ আমি দেখতে পেলাম না। আমি কেন, আমরা আমরা কোনো বাস্তবায়ন দেখতে পেলাম না। খুব তো বলেছিলেন প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মেয়ের শিক্ষা পাবে, আর তার ব্যবস্থা আপনি স্বয়ং নেবেন, কিন্তু কোথায়? আজ পর্যন্ত কোনো একটা মেয়েকে তো দেখলাম না কোনোভাবে শিক্ষায় সাহায্য করতে। তাহলে আমরা কি করে আপনার কথাটা বিশ্বাস করি বলুন তো? লাজের কথাগুলোতে সবাই জেগে উঠল। একের পর এক চ্যানেলে তার বলা কথাগুলো লাইভ দেখানো হচ্ছে। এমপি সাহেবকে তাদের লোকজন কলেজের রুমে নিয়ে যাওয়া হলো। এমপি সাহেব রাগে কিটমিট করে প্রিন্সিপাল স্যারকে বলল, আপনার কলেজের মেয়ে আমাকে এতগুলো মানুষের সামনে, পেসের লোকের সামনে অপমান করলো, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন? সরি স্যার, আমি বুঝতে পারিনি ও এমন কিছু করবে। ভুল যেহেতু করেছে শাস্তি তো ওকে পেতেই হবে। মানে? আপনাকে এত বুঝতে হবে না। আপনি শুধু মেয়েটাকে এই কলেজ থেকে টিসি দিয়ে বের করবেন, বাকিটুকু আমার লোকে দেখে নিবে। কিন্তু আপনাকে যা করতে বলেছি তাই করেন। এমপি সাহেবের কথা মতো বিকেল করে সন্ধ্যায় লাজকে কলেজে ডাকলো প্রিন্সিপাল। একটা পেপার লাজের সামনে ধরে বলে, তুমি আর কালকে থেকে এই কলেজে আসবে না। এই নাও তোমার সব কাগজ। কিন্তু স্যার, কেন? আমার অপরাধটা কি? আমি তোমাকে এত কিছু বলতে পারবো না। তুমি আজকে যা করেছো তার ফল এটা হওয়াই যোগ্য। তার মানে আমার অপরাধ হলো আমি কেন সবার সামনে সত্য কথাগুলো বললাম, তাই তো?
আমি তোমাকে একবার বলেছি না এত কিছু বলতে পারবো না, যাও আমার এইখান থেকে। আমি তো যাচ্ছি ঠিক আছে, কিন্তু শেষবারের মতো যাচ্ছি না। এর শেষ আমি দেখেই ছাড়বো। লাজ নিজের কাগজগুলো নিয়ে অফিস থেকে বেরিয়ে আসলো। একটা রিক্সায় করে বাড়ি ফিরছিল, তখনই কতগুলো লোক ও রিক্সার সামনে এসে দাঁড়ায়। লোকগুলোকে দেখে রিক্সাওয়ালা ভয় পেয়ে যায়। রাস্তায় কোনো মানুষ নেই। লাজের কিছুটা ভয় হলেও মনের মাঝে সাহস আনলো। নিজের ব্যাগটা শক্ত করে ধরে রিক্সা থেকে নেমে দৌড় দিতে যাবে, তার আগে আরও কয়েকজন লোক তার সামনে এসে দাঁড়ালো। লাজ পিছিয়ে পিছিয়ে আবারও রিক্সার সামনে চলে আসলো। লোকগুলো তাকে ঘিরে রাখছে। নিজের ব্যাগ থেকে ছাতা বের করে সামনের লোকটাকে কোনো মতে বাড়ি মেরে সে দৌড় দেয়। পিছন পিছন আসতে থাকে লোকগুলো। অচেনা গলির ভিতরে দৌড়াতে দৌড়াতে নদীর পাশে এসে থামলো লাজ। আর কোনো পথ নেই সামনে এগোনোর। পিছনে তাকিয়ে দেখে লোকগুলো কেমন যেন বাঁকা হাসি দিচ্ছে। তার মধ্যে থেকে একজন বলল, খুব বড় বড় কথা বের হচ্ছিল আজকে সকালে মুখ থেকে, এখন দেখবো শরীরে কত তেজ আছে। এই বলে তাকে টেনে নিয়ে যেতে লাগলো। আপ্রাণ চেষ্টা করে কিছু করতে পারছে না লাজ। হঠাৎ করে কে একজন তাদের সামনে এসে দাঁড়ালো। লাজ লোকটিকে দেখে বলল, প্লিজ আমাকে এদের হাত থেকে বাঁচান। ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, প্লিজ আমাকে বাঁচান। লোকটিকে দেখে গুন্ডার একটু ভয় পেয়ে গেল। লোকটি ইচ্ছে মতো মারল গুন্ডাকে। তারপর লাশকে তার গাড়ি পর্যন্ত নিয়ে গেল। লাশ ধন্যবাদ জানিয়ে চলে যেতে নিলে লোকটি পিছন থেকে ডাক দিয়ে বলল, ও হ্যালো, আপনার আবার বিপদে পড়ার ইচ্ছে আছে নাকি? যদি না থাকে তাহলে গাড়িতে এসে বসুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। লাজ আমার কথা শুনে থেমে গেল। সে ভেবে দেখল, সত্যি আরেকবার ওই গুন্ডাগুলো হামলা করবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। তাই সে চুপচাপ আবার গাড়ির কাছে এসে গেল। আমি গাড়ির দরজা খুলে দিলে গাড়িতে উঠে বসে। আমি গাড়ি চালাচ্ছি। তোমার নামটাই তো জানা হলো না। না যদি কিছু না মনে করো নামটা জানতে পারি? লাজ একটু শান্ত স্বরে উত্তর দিল, লাস। ওহ নাইস নেম। আমার নাম ফারাজ। লন্ডন থেকে আজকে বাংলাদেশে ফিরলাম। আর ফিরে দেশের যে অবস্থা দেখলাম তাতে মেজাজটাই গরম হয়ে গেল। এখানেই দাঁড়ান। লাজের কথা শুনে আমি কষে ব্রেক করলাম। লাজের দিকে তাকিয়ে বললাম, কেন? আমার বাড়ি চলে এসেছে। লাজ নেমে সোজা চলে যাচ্ছিল। পিছন থেকে আমি ডাক দিলাম, হে ম্যাডাম, একটা থ্যাঙ্কস তো দিতে পারেন। লাজ পিছনে ফিরে ধন্যবাদ জানিয়ে বাড়িতে ঢুকলো। ভেতরে ঢুকতেই তার বাবা মার 100 প্রশ্ন। এত দেরি কেন হলো, প্রিন্সিপাল তো আর্জেন্টভাবে কেন ডেকেছে, এসবের অনেক প্রশ্ন করলো। কিন্তু কোনো উত্তর না দিয়ে সোজা রুমিকে দরজা লক করে দিল। ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে টেবিলের উপর সেট করে সে লাইভে গেল। হে দেশবাসী, আশা করি ভালো আছেন আপনারা। আমি ভালো নেই। আজকে সকালের পর থেকে হয়তো আমাকে এখন মোটামুটি সবাই চিনে গেছেন। তার কারণ একটা এমপিকে কিছু চরম সত্য কথা জিজ্ঞেস করেছিলাম বলে। সেটাই আমার অপরাধ হয়েছে। সত্যি বলে মুখ খুললেই সহ্য করতে হয় নানাভাবে অত্যাচার। যেমন আজকে আমাকে সহ্য করতে হচ্ছে। আমাকে আমার প্রিন্সিপাল কলেজ থেকে বের করে দিয়েছে শুধুমাত্র আমার এই কয়েকটা প্রশ্নের জন্য। আমাকে এমপিএল লোক দিয়ে অপহরণ করার চেষ্টা করছে এই প্রশ্নগুলোর জন্য। কেন? আমাদের কি এতটুকু অধিকার দেয়নি আমাদের সরকার? আজকে আমাকে যেমন কলেজ থেকে বের করে দেওয়া হলো আর অপহরণ করার চেষ্টা করা হলো, কে বলতে পারে তেমন আপনাদের সাথেও হবে না? তাই বলছি, সময় থাকতে সবাই সতর্ক হন আর সঠিক লোক যাচাই করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিতে এসে অবাক হয়ে গেল। তার ছোট্ট আইডি থেকে লাইভ এত শেয়ার হবে সে কখনো ভাবতেই পারেনি। প্রতিটা পেজ, গ্রুপ আর বিভিন্ন মানুষের প্রোফাইল তার লাইভ শেয়ার করেছে। দরজায় নক করার শব্দ পেয়ে দরজা খুলতেই তার মা অস্থির হয়ে বলল, তোকে কতগুলো লোক খুঁজতে এসেছে, কিন্তু মা, কারা এসেছে? গেলেই দেখতে পারবি। বলেই তার মা চলে গেল। লাজ বুঝতে পারল তার মাও সব কিছু জেনে গেছে। সে বিছানা থেকে উঠে ওড়নাটা নিয়ে বাইরে যেতেই একসাথে অনেকগুলো প্রেসের লোক তার সামনে ক্যামেরা আর মাইক ধরে নানা প্রশ্ন করতে লাগলো। ম্যাম, আপনার লাইফে বলা কথাগুলো কি সত্যি? আপনাকে কি ওনারা সত্যি অপহরণ করার চেষ্টা করেছে? আপনি তাদের হাত থেকে বাঁচলেন কি করে? লাজ হতভম্ব হয়ে গেল। একসাথে এতগুলো প্রশ্ন করায় সে একটু শান্ত হয়ে উত্তর দিল, আপনারা জানতে চেয়েছিলেন না আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কতটুকু সত্য? দেখুন, ওনারা আমার হাত এতটা জোরেই চেপে ধরেছিল যে একদম দাগ হয়ে গেছে। আর একটু অপেক্ষা করুন। লাজ নিজের ট্রান্সফার সার্টিফিকেটগুলো এনে প্রেসের লোকদের সামনে ধরল। সাথে সাথে কয়েক ক্যামেরা থেকে ছবি তুলে ফেললো আর ভিডিও করে ফেললো। তার মধ্যে আরেকজন বলল, আরেকটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আপনাকে ওদের হাত থেকে বাঁচালো কে? সে আমার জন্য এক ফেরেস্তা হয়ে এসেছিল। জানি না সে কে ছিল, কিন্তু নামটা জানা হয়েছিল। আর আমি আপনাদের সামনে নাম বা পরিচয় বলবো না, কারণ আমি চাই না আপনারা তাকেও জ্বালাতন করেন। ধন্যবাদ।
অন্যদিকে তাকদের মেনশনে দাঁড়িয়ে নিজের গুন্ডাদের ইচ্ছে মতো ঝাড়ছেন ফারিদ তাকদিয়ার। একটা মেয়েকে মাত্র তুলে আনতে পাঠিয়েছিলাম, তাও পারলি না তোরা? তোদের দ্বারা কিচ্ছু হবে না। আমরা কি করবো স্যার? কোথা থেকে ছোট সাহেব চলে এলেন আর বুঝতেই পারলাম না। হোয়াট ফারাজ? হ্যাঁ বাবা, আমি ওই মেয়েকে বাঁচিয়েছিলাম তোমার ওই গুন্ডাদের হাত থেকে। একটা মেয়েকে রাস্তায় পেয়ে ওরা পেছন থেকে আমি কথাগুলো বলে গুন্ডাটা সামনে গেলাম। চোখ রাঙিয়ে তাকিয়েছি গুন্ডাটার দিকে। আমার বাবার ইশারায় গুন্ডাটা চলে গেল। তখন বাবা বললেন, দেখ বাবা, তুই কিছু জানিস না, তাই তুই এসবে ঢুকিস না। ওরা যা করবে সব আমার কথা মতোই করবে, তুই ওদের বাধা দিস না। কিন্তু বাবা। মিস্টার ফারিদ তাকদিয়ার, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আমি কিছু বলতে যাব, তার আগে পুলিশ অফিসার আমাদের সামনে সেসব কথা বলে। আমি বললাম, কেন, কি হয়েছে? উপর থেকে নোটিশ এসেছে। কালকের ঘটনাটা প্রায় সবাই জেনে গেছে, আর অপহরণের চেষ্টা করায় আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাই আপনাকে আমাদের সাথে যেতে হবে। বাবা রেগে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে থানায় নিয়ে যাবার? আইনের হাত অনেক লম্বা, আর আপনি যা করেছেন তার জন্য আপনাকে যেতেই হবে, নয়তো কোমরে দড়ি দিয়ে নিয়ে যেতে বাধ্য হব। এমপি সাহেব বুঝতে পারলেন এখন কিছু করলে জল উল্টোভাবে গড়াতে পারে, তাই উনি কিছু বললেন না। চুপচাপ পুলিশ অফিসারদের সাথে যেতে লাগলেন। আমি আটকাতে চাইলেও পারলাম না। বাড়িয়ে বাইরে আসতেই মিডিয়া প্রেসের লোক আমাদের দিকে নানা ধরনের প্রশ্ন তুলে ধরে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা গাড়ি থেকে বসে এমপি সাহেব। 2 দিন হয়ে গেল। এই 2 দিনে অনেক কিছু হয়ে গেছে। লাস্টকে তার কলেজ আবার ফিরিয়ে নেওয়া হলো। এমপি সাহেবও জেল থেকে ফিরে আসলো, কিন্তু তার সম্মান একদম মাটিতে ধুলোয় মিশে গেল। লাস্টকে উনি কিছুতেই ছাড়বেন না। ওনার একটা না একটা ব্যবস্থা ঠিকই করবেন, কিন্তু কি করবেন তা ভেবে পাচ্ছেন না। নিজের রুমে পায়চারি করেই যাচ্ছেন। হঠাৎ করে রুমে কার আগমন ঘটল। তাকে দেখলো নিজের ছেলে। আমি তার সামনে গিয়ে বললাম, বাবা, আমি কলেজে যাচ্ছি, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে লন্ডন থেকে কেন এই বাংলাদেশে নিয়ে আসলে? তুই ছাড়া আমার আর কে আছে বল? শুধুমাত্র তুই আছিস। তোকে এত দূরে কি করে রাখবো বল? তাই নিয়ে এসেছি। কেন, কোনো সমস্যা? না বাবা, আমি বুঝতে পারলাম আমার বাবার মনের অবস্থা এখন কেমন যাচ্ছে, তাই আমি সব কিছু নীরবে মেনে নিলাম। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। কারণ এয়ারপোর্টের সাহায্যে আমি বাংলাদেশের বন্ধুদের সাথে কথা বলছি। তো আসছিস তো কলেজে? দেখ, আমি কিন্তু কিছু চিনি না, তোদেরকেই কিন্তু আমাকে কলেজের ভেতর নিয়ে যেতে হবে। আচ্ছা রাখলাম, বাই। আমি কলেজের ভেতর দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বন্ধুদের কোনো খবরই নেই। রাগে পাশে থাকা ফুলের টবে লাথি মারতেই কোনো এক মেয়ের কপালে গিয়ে লাগলো ভাঙা টবের একটু টুকরো। মেয়েটা কপাল ধরে চারপাশে দেখতে লাগলো। দুজনের চোখ দুজনের দিকে পড়তেই চিনতে পারলাম। আমি দৌড়ে গিয়ে বললাম, আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। লাজ চলে যেতে নিলে আমি তার পাশে হেঁটে বললাম, একটা সাহায্য করতে পারবে? আসলে আমি কলেজে আজকে নতুন, তো কিছুই চিনি না। তুমি আমাকে 4র্থ বর্ষের ক্লাসটা দেখিয়ে দিতে পারবে? চলুন আমার সাথে। লাজার কোনো কথা না বলে চুপচাপ ক্লাসরুমের দিকে নিয়ে গেল। একটা বড় তাকালো না আমার দিকে। অন্যদিকে বাকি সব মেয়েরা আমাকে দেখে চৌকি সরাচ্ছে না। ক্লাসরুমে দিয়ে লাজ চলে যাবার পর আমার বন্ধু তাপসিন বলে উঠল, তুই এই মেয়ের সাথে? তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। ও না থাকলে আজকে হয়তো ওখানে দাঁড়িয়ে থাকতে হতো। তুই কি চিনিস ওকে? কি করেছিল সে? ও কোন মহাত্মা গান্ধী যে আমাকে চিনতে হবে? আর কি এমন করেছে যোকে চিনতেই হবে? তোর বাবাকে জেলে নিয়েছে, তোর বাবার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাপসিনের কথা শুনে আমার চোখ লাল হয়ে গেল। রাগে আমার মাথা ফেটে যাচ্ছিল। তার মানে এই মেয়ে সে অসভ্যটা? আমি চুপ হয়ে গেলাম। তখন তাপসিন বলল, তুই কি সত্যি সত্যি ওকে চিনতি না? চিনলে কিভাবে ছেড়ে দিতাম? তুই ওর কিছু করতে পারবি না। ওকে এখন সবাই চেনে আর যথেষ্ট সম্মানও করে। ওর সম্মান আর তেজ আমি যদি শেষ না করেছি, তাহলে আমার নামও ফারাজ তাকদিয়ার না। তুই কি চ্যালেঞ্জ নিচ্ছিস? তুই কি চ্যালেঞ্জ দিচ্ছিস? ওকে দিলাম, কিন্তু এত ইজি না। ওকে আগে তোর প্রেমে ফেলতে হবে, তারপর এক রাত ভোগ করতে হবে। হোয়াট? এত অবাক হওয়ার কি হলো? তুই তো আগেও আরও অনেক মেয়ের সাথে করেছিস, তাহলে এখানে সমস্যা কি? নাকি ভয় পাচ্ছিস এটা ভেবে যে আবার কোনো মানহানি হবে তোদের? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। অন্যদিকে কলিং বেলের শব্দে কল্পনা থেকে বাস্তবে ফিরল সে। তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে দরজা খুলল। দরজা খুলে দেখলো তার সবচেয়ে কাছের বান্ধবী আয়রা। নিজেকে সামলে রাখতে না পেরে জড়িয়ে ধরল লাজ। আয়রার বুঝতে বাকি রইল না যে ঠিক কী হয়েছে। তখন আয়রা বলল, চলো রুমে চলো।
রুমে এসে আয়রার সামনে এক গ্লাস পানি এগিয়ে এনে বলল, তোকে আমি আগেই বলেছিলাম এই এমপি ছেলের কোনো না কোনো একটা মতলব ঠিকই আছে। তা না হলে নিজের বাবার বিরুদ্ধে গিয়ে তোকে সবার সামনে দিয়ে নিয়ে যেত না। ওটা আর প্ল্যান ছিল আমার বিশ্বাস জিতার, আর আমিও বোকার মতো বিশ্বাস করে ফেলি ওকে। লাজ এতটুকু বলে আবারও কান্না শুরু করে দিল। তখন আয়রা বলল, দেখ, কান্না করে কিছুই হবে না, তুই এসব ভুলে যা, নতুন করে সব ভাব। লাজ নিজের চোখের পানি মুছে আয়রার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোকে যা আনতে বলেছিলাম ওগুলো এনেছিস? হ্যাঁ এনেছি, কিন্তু তুই এগুলো দিয়ে কি করবি? তোকে সব বলবো, আগে তুই আমাকে দে। আয়রা ব্যাগ থেকে একটা খাম বের করে দিল। লাজ খামটা হাতে নিয়ে আমার নাম্বারে কল দিল। 3বার কেটে যাওয়ার পর 4র্থবার কল দিলে রিসিভ করে ধমকে সুরে বললাম, সমস্যা কি তোমার? কল কেটে দেওয়ার পর আবার কেন বারবার কল করছো? কাল একবার শেষবারের মতো দেখা করবে প্লিজ। আর কখনো তোমাকে বলবো না দেখা করতে, কল দিব না, মেসেজও করব না। কাল শুধু একবার দেখা করো বিকেলে প্লিজ। না, আমি আসতে পারবো না। তাহলে আমিও আমার সুইসাইড নোটে তোমার নাম আর তোমার বাবার নাম লিখে যাব। তাতে ঠিক কি হবে তুমি ভালোই বুঝতে পারছো। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না, শুধু একবার দেখা করতে বলছি। ওকে, কিন্তু মাত্র 10 মিনিটের জন্য, সকাল 10টায়। লাজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। লাজ নিজে চোখের পানি মুছে একটা শয়তানে হাসি দিল। আয়রা তার সামনে জিজ্ঞাসা করলো, তোর মাথায় কি চলছে, আমাকেও একটু বলবি? কি ভেবেছে ও এত সহজে আমি হার মেনে নিব? কখনোই না। তাহলে শোনো কি হতে যাচ্ছে। আয়রাকে লাজ তার সম্পূর্ণ প্ল্যান খুলে বলল। আয়রা অবাক হয়ে বলল, তুই কি এসব করবি? এসব কি? ওকে আর ওর বাপকে সায়স্তা করতে আমাকে যা করতে হয় আমি করব। লাল বেনারসি পরে নববধূর সাজে কাজী অফিসের সামনে বসে আছে লাজ। আমাকে এখানে ডেকেছে, কিন্তু কাজী অফিসের কথা বলেনি। বলেছে কাজী অফিসের সামনে কফি শপের কথা। আয়রা তার পাশে এসে বলল, লাজ, আরেকটাবার ভেবে দেখ, তুই যা করছিস তা কি ঠিক হবে? আমার সব ভাবা শেষ, এখন আর আমি পিছু পা হব না। কিন্তু তোর বাবা মাকে কি জবাব দিবি? কি করবি তুই ওদের? তা আমি নিজেও জানি না, কিন্তু আমার বিশ্বাস ওরা ঠিকই সবটা বুঝতে পারবে। এখন তুই যা, নয়তো ফারাজ এসে তোকে দেখে ফেলবে। তারপর যখন সব কিছু জানতে পারবে তখন তোরও কোনো ক্ষতি করতে চাইবে, আর আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তুই যা, আমি সময় হলে তোকে কল করব। আয়রা লাজকে জড়িয়ে ধরে চলে গেল। কিছুক্ষণ পর একটা লাল প্রাইভেট কার এসে তার সামনে দাঁড়ালো। লাজ বুঝতে পারলো যে আমি এসে গেছি, তাই সে মুখে হাসি ফুটিয়ে গাড়ির কাছে আসলো। আমি বেশ অবাক হলাম লাজ কেমন সাজে দেখে। আমি চোখ থেকে গ্লাস খুলে জিজ্ঞাসা করলাম, এমনভাবে সেজে আছো কেন? আজকে তোমার বিয়ে নাকি? বাহ, তাহলে তোমার পাপের ফল অন্যজনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। ওয়েট, এত সহজে কি করে পেয়ে গেলে তাকে? কোথায় সে? আমিও দেখি তাকে। আমার সামনেই দাঁড়িয়ে আছে। হোয়াট? কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি, আজ এই কাজী অফিসে তোমার সাথে আমার বিয়ে হবে। প্রেমের শোকে পাগল তো হয়ে যাওনি? আমি তোমাকে বিয়ে করব? হাউ ফানি। লাশ খাম বের করে কতগুলো ছবি আমার সামনে তুলে ধরে বলল, পাগল তো তুমি হবে যখন এই ছবিগুলো আমি ফাঁস করে দিব। ছবিগুলো দেখে আমার কপালে ঘাম জমতে লাগলো। ছবিগুলো হলো আমার আর লাজের, দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমার খালি গা, নিচের টুকে বিছানার চাদর দিয়ে ঢাকা, লাজের বুক থেকে চাদর দেওয়া। আবার কতগুলোতে লাজ মুচকে হাসি দিচ্ছে, কিন্তু এগুলো লাজের ছবি তা বোঝা যাচ্ছে না, কারণ ছবিগুলোতে মেয়েটার মুখটা ভালো মতো ভাসেনি। আমাকে বাকরুদ্ধ দেখে লাজ বলল, এই ছবিগুলো তোমার আর আমার সেটা আমরা জানি, কিন্তু পাবলিক তো জানে না। আর এখানে শুধু তোমার মুখ এসেছে, সামনে তোমার বাবার নির্বাচন। এখন যদি এই ছবিগুলো ভাইরাল হয় আর আমিও তোমার কুকর্ম নিয়ে লাইফে যাই, তাহলে তোমার বাবার কি অবস্থা হবে আর তোমার স্ট্যাটাস এর কি হাল হবে তা আর আমি বলতে পারবো না। তুমি কি আমাকে? আমি আপনাকে ব্ল্যাকমেল করছি, আর এখন তোমার কাছে মাত্র 2টা পথ খোলা আছে। এক, আমাকে এখনই বিয়ে করতে হবে। 2, নয়তো সবার সামনে যাওয়া কঠিন ঝড় সামলাতে হবে। অসম্ভব, আমি তোমাকে বিয়ে করব না। ওকে, তাহলে আজকে এই ঝড়ের জন্য অপেক্ষা করো, আর দেখো আমি তোমাদের কি হাল করি। লাজ কথাটা দাঁতে দাঁত চেপে বলে পিছন ঘুরে ফেললো। তখনই পিছন থেকে বললাম, চলো। লাজ পিছন ঘুরে বলল, কোথায়? কাজী অফিসের ভিতরে। বাহ, তাহলে একটু সুবুদ্ধি সম্পন্ন হলো। লাজ কথাটা বলে শয়তানি হাসি দিল। আমি রাগে কটমট করতে করতে ভিতরে চলে গেলাম। বিয়ে শেষ করে বাইরে আসতেই প্রেসের লোকের আমাদের ঘিরে ফেললো। এটাও লাজের প্ল্যানই ছিল। আয়রাকে আগে বলে রেখেছিল কাজী অফিসের ভেতরে যাবার সাথে সাথেই যেন প্রেসের লোকদের ডেকে নেওয়া হয়। প্রেসের লোকের এক এক করে প্রশ্ন করতে লাগলো, এভাবে হুটহাট করে বিয়ে করে নেবার কারণ কি? দুজনের পরিবার কি মেনে নেবে?
ফরিদ তাকদিয়ার কি এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনাদের এই বিয়ে মেনে নেবে? আপনার দুজন কি রিলেশনে ছিলেন, না এমন অনেক কথাই আমাদের কানে এসেছিল? প্রেসের লোকদের দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি চেয়েছিলাম বিয়েটা গোপন রাখতে, কিন্তু হলো কই। লাজের দিকে তাকাতে লাজ একটা শয়তানি হাসি দিল। আমি ভালো করে বুঝতে পারলাম এটা ঠিক কার কাজ। লাজ প্রেসের লোকদের উত্তর দিল, আসলে আমাদের সম্পর্ক অনেক দিনের, আমাদের সম্পর্ক গোপন ছিল। আর এই আচানক বিয়ের কারণ কোনো কিছুই না। কাল রাতে ফারাজ বিয়ের প্রপোজাল দিল আর আমি রাজি হয়ে গেলাম। আর আশা করি শ্বশুরমশাই আমাকে খুব ভালো করেই মেনে নেবেন। এত কিছুর পরেও কি মেনে নেবে বলে আপনার মনে হয়? আর এখন আপনি কি তাকদিয়ার ম্যানশনে যাবেন? বিয়ের পর প্রতিটা মেয়ের সংসার সাজায়, আমিও আমার স্বামী আর শ্বশুর নিয়ে সংসার সাজাবো, হোক বা সে খেলাঘর। কথাটা বলেই লাজ আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরলো আর আমার দিকে তাকিয়ে চোখ মারল। প্রেসের লোকেরা জানতে চেয়েছিল এই খেলাঘর জিনিসটা কি, কিন্তু লাজ আর কোনো উত্তর না দিয়েই ওদের উপেক্ষা করে আমার সাথে চলে আসলো। তাকদের মেনশনের ভেতরে ঢোকার আগেই বাবা তাকদের মেনশনের সামনে দাঁড়ালো আর লাজ বলল, এ কি শ্বশুরমশাই, আপনি খালি হাতে কেন? ছেলের বউকে বরণ করে ঘরে তুলবেন না? চুপ, একদম চুপ। কিসের ছেলের বউ? আমি এ বিয়ে মানি না। আপনি এই বিয়ে না মানলেও কিচ্ছু যায় আসে না, আমরা আইনগত জামাই বউ। আর সেটা আপনি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন ততই ভালো, তাই না ফারাজ? লাজ কথাটা শেষ করে আমার দিকে তাকালেই আমি রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বাবা মার কাছে গিয়ে বললাম, দেখো বাবা, এই মেয়ে চালাকি করে বিয়ে করেছে, আমি এই বিয়ে করতে চাইনি। তখন বাবা বলল, তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাইনি। তোর ওই প্ল্যানের জন্য আমাকে ওই দিন আরও অসম্মানিত হতে হলো, আর আজকে তুই এই মেয়েকে বাড়ির বউ বানিয়ে নিয়েছিস। বাবা আমার কথাটা তো শোনো। এসব কথাবার্তা পরেও করতে পারবেন শ্বশুরমশাই, আমি অনেক ক্লান্ত। বরণ করে ঘরে তুলুন, ফ্রেশ হব আমি। কিসের বরণ? বেরিয়ে যাও এই বাড়ি থেকে, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আচ্ছা, তারপর ঘরে বসে বড় বড় করে ব্রেকিং নিউজ দেখবেন। নিজের পুত্রবধূকে বরণ না করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল এমপি ফারিদ তাকদিয়ার। কি তখন সহ্য হবে তো? তাই বলছি বাড়াবাড়ি না করে আগে বরণ শেষ করুন। বাবা ঘাবড়ে গেল। লাশ ঠিক মতোই জানে এই বাপ ছেলেকে কোন দিক দিয়ে আঘাত করলে ঘায়ে লাগবে, তাই সে সেটাই করে। বাবা নিজেই বরণ করলো লাজকে। তখন এই লাজের কি একটা অনুভূতি যে হচ্ছিল সে নিজেও জানে না। রাতে আমার রুমে খাটটা পুরোটা জুড়ে অনেক শাড়ি মেলে বসে আছে লাজ। আমি রুমের দরজা খুলে ঢুকে এর আগে কটমট করতে লাগলাম, তুমি এখানে কি করছো? খাটের মাঝে এভাবে মশারি ফেলে বসে আছো কেন? এটা এখন থেকে আমারও রুম, আর এটা শাড়ি মশারি না। তো তুমি এখানে কি করছো? বাসর করতে এসেছো তাই না? দাঁড়াও, বাসরের মজা বোঝাচ্ছি। আমি নিজের শার্ট ফ্লোরে ফেলে দিয়ে খাটে আসতেই লাজ আমার চোখে স্যানিটাইজার দিয়ে দেয়। আমি চিৎকার করে উঠি, উফ, তুমি এটা কি করলে? আমার চোখ জ্বালা করছে। এটা তো জ্বালার শুরু, আরও কত জ্বালা ভোগ করতে হবে তার হিসাব নেই। কিন্তু হ্যাঁ, ভয় পাবেন না, এতে পানি দেওয়া আছে, স্যানিটাইজারের পরিমাণ খুবই কম। বলে লাজ আমাকে ধরে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। চেয়ারের নিচে থাকা দড়ি দিয়ে আমাকে বেঁধে ফেললো। লাজ আগে থেকেই দড়ির ব্যবস্থা করে রেখেছিল। কি করছো তুমি? ছাড়ো আমাকে, নয়তো খুব খারাপ হবে। যা হবে তা দেখা যাবে। খুব ইচ্ছা ছিল না বাসর করার, এখন করো বাসর চেয়ারের সাথে। তোমার প্রতি তো এই পার্টির রাতের পর থেকেই সব ইচ্ছে চলে গিয়েছিল। আমি যাকে একবার কাছে পাই তাকে সেকেন্ড টাইম কাছেও আনি না। আমার কথা শুনে লাজ অট্টহাসি দিয়ে উঠল। তারপর অনেক কষ্ট করে হাসি থামিয়ে বলল, তোমার কি মনে হয় ওই দিন তুমি আমাকে ভোগ করতে পেয়েছিলে? পেয়েছিলাম বলেই তো ছবিগুলো উঠলো। বোকা, একটাবার মাথায় আসলো না রুমে যদি আমি আর তুমিই থাকতাম তাহলে তৃতীয় ব্যক্তিটা কে যে ছবি তুলেছে, আর তাকে কে বা রুমে এনেছে? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমার মনে হয় তোমাকে এখন সবটা বলে দেওয়াই উচিত। তাহলে শোনো। লাজ রেডি হচ্ছে, আজকে একটা পার্টি আছে, আর তাকে ইনভাইট করেছে তার বয়ফ্রেন্ড ফারাজ তাকদিয়ার। আয়রা লাজের সামনে দাঁড়িয়ে বলল, আমি আগেও বলেছি, এখনো বলছি, এই ফারাজকে আমার একদমই সুবিধার মনে হচ্ছে না। তো সমস্যাটা কি বলবি আমাকে? তুই দেখিসনি ও ওই দিন সবার সামনে ওর বাবার ভুল কাজের জন্য প্রতিবাদ করেছে? তার বাবাও ছিল প্রেসের সামনে। এটাই তো সবচেয়ে বড় ভয় হচ্ছে আমার। এমনও হতে পারে তোর বিশ্বাস পাওয়ার জন্য এমন করছে, পরবর্তীতে তোর বড় কোনো ক্ষতি করার পরিকল্পনা করছে। তুই সব সময় আজে বাজে বলিস না তো। আমি ওকে বিশ্বাস অনেক আগে থেকেই করি। তেমন কিছু পরিকল্পনা করলে আমাকে আগেই করে ফেলতে। কম সময় কাটিয়েছি ওর সাথে, হয়তো তেমন সুযোগ পাইনি। আর পাবেও না।
এখন সব কথা রেখে চল, দেরি হয়ে যাচ্ছে। ফারাজের দেওয়া অ্যাড্রেসে এসে পৌঁছালো আয়রা আর লাজ। পার্টিতে ঢুকে দেখতে পেল বেশ কতগুলো প্রিয় মুখ। সবাই যে যার মতো এনজয় করছে, কেউ ড্রিঙ্ক করছে, কেউ বা ডান্স করছে। লাজকে দেখতে পেয়ে ফারাজ এসে টান দিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ ডান্স করার পর একটা ফোন আসায় লাজ সাইডে চলে আসে। কল শেষ করে ফেরার সময় ফারাজের কিছু কথা ওর কানে এসে বাজে। আজকেই হবে আমার আর লাজের সেই মধুর মিলন, যেখানে আমরা দুজনে মেতে উঠব স্বর্গসুখে। ফারাজ একটা গ্লাসে কি যেন একটা মিশালো, তারপর লাজকে খুঁজতে লাগলো। লাজও নিজের চোখ সরিয়ে নিল। ফারাজ এসে লাজকে বলল, ড্রিঙ্কস? আব কোনো কথা শুনবো না, আজকে তোমাকে খেতেই হবে। আরেকটা কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে অনেক ভালোবাসতে চাই। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। তুমি হঠাৎ করে এসব কেন বলছো? ভয় হচ্ছে তাই বলছি। হঠাৎ করে এমন ভয় কেন হলো? আর তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে যাব? আমি জানি না, কিন্তু প্লিজ, তোমাকে হারানোর ভয়টা আমাকে দিন দিন শেষ করে দিচ্ছে। কিছু একটা উপায় বের করো যাতে এই ভয় শেষ হয়। কি উপায় বের করব? তুমি আমার হয়ে যাও প্লিজ। শুধুমাত্র একবার কাছে আসো, তারপর বিয়ের আগে কখনো বলবো না। ফারাজের বলা কথাগুলো যেন লাজের কানে বারবার বাজছিল। ইচ্ছে করছিল কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু না, সে নিজেকে কন্ট্রোল করে নিল। সে আয়রার কথাগুলো ভেবে ভয় পেল। তাহলে কি সত্যি কোনো পরিকল্পনা আছে তার মনে? সে শিওর হওয়ার জন্য আজকে কোনো না কোনো উপায় বের করবেই। সে ইচ্ছে করে নিজের হাতের ব্রেসলেটটা খুলে নিচে পড়ে গেল। সেটা ফারাজ তুলতে নিলেই লাজ গ্লাস দুটো উলটপালট করে দেয়। ফারাজের গ্লাস চলে আসে লাজের কাছে, লাজের গ্লাস চলে যায় ফারাজের কাছে। ফারাজ ব্রেসলেট তুলে দিতেই লাজ হাতে গ্লাস নিয়ে বলে, ড্রিঙ্কস? ইয়া শিওর। ড্রিঙ্ক শেষ করে লাজ একটু মাতাল মাতাল ভাবের অভিনয় করলো। ফারাজ লাজকে একটা রুমে নিয়ে যেতে লাগলো। লাজ যাবার আগে আয়রাকে চোখ দিয়ে ইশারা করলো তাদের পিছু পিছু আসতে। রুমের ভেতর ঢুকে দরজা লক করে আয়রাকে বেডে ফেলে দিল। লাজের শরীর থেকে ওড়না সরিয়ে নিজের শার্টের বোতাম খুলে নিচে ফেলতেই মাথা ঘুরিয়ে ধপ করে বিছানায় পড়ে যায় সে। লাজ আস্তে করে চোখ খুলে দেখে ফারাজ বেহুশ হয়ে গেছে। তাই সে উঠে দরজা খুলে সাথে সাথে আয়রা ভেতরে ঢুকে বলে, তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? ও তোকে কিছু? আরে না, আমি একদম ঠিক আছি। নিজের শার্ট খুলেই বেহুশ হয়ে গেছে। মনে হচ্ছে ড্রিঙ্কসে ঘুমের কিছু ছিল। আমি বলেছিলাম না, ওর মনে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। বের হলো তো ওর পরিকল্পনা। ও এগুলো আমাকে জিজ্ঞেস করেই করতে চেয়েছিল। আমার মনে হয় না এটা আমাকে ছোট করার জন্য কিছু করছে। তুই এখনো ওকে বিশ্বাস করছিস? ভালোবাসি ওকে, বিশ্বাস না করে ভালোবাসবো কি করে? এখন থেকে কাজ কর, আমাদের কতগুলো ছবি তোল। ছবি তুলে কি হবে? তোকে যা করতে বলছি তাই কর, পরে আমি সবটা বলবো। লাজ বিছানার চাদর নিজের শরীরে ভালো করে পেঁচিয়ে নিজের কাপড়গুলো বুক সমান খুলে নিল, যাতে করে বোঝাতে পারে সে কাপড় ছাড়া। আর ফারাজের উপর বিছানার চাদর দিয়ে প্যান্ট একটানে খুলে ফেলে। তারপর তাড়াতাড়ি করে আয়রা কতগুলো ছবি তুলে নেয়। লাজ নিজের কাপড় ঠিক করে বলে, এখন তুই চলে যা। আর হ্যাঁ, এসব যেন কেউ জানতে না পারে এখানে কি হয়েছে। তুই কি করবি? যাবি না? না, আমার আরও একটা কাজ বাকি আছে। তুই যা, সাবধানে যাবি। আর আমি আম্মুকে ফোন করে বলে দিব আমি তোর বাসায় আছি। তোকে ফোন করলে তুইও তাই বলবি। আচ্ছা, কিন্তু যা করবি একদম সাবধানে। আসি। আয়রা চলে গেল। লাজ দরজা লাগিয়ে সোফায় এসে বসে পড়ল আর ভাবতে লাগলো, কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছুই বুঝতে পারছি না। আমি আর এই কনফিউশনের মাঝে থাকবো না। আমাকেই কিছু না কিছু করতে হবে। যে প্ল্যানটা করেছি ওইটা দিয়েই দেখতে হবে আমাকে। প্রায় 3 ঘন্টা পর ফারাজের একটু নড়াচড়া শুরু হলো। লাজ তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে ফারাজ এখনও ঘুমে আছে। তাই সে চুল মুছতে মুছতে বেডের কাছে গেল। তারপর চুলের পানি একটা ফোঁটা দিয়ে দিল ফারাজের কানের ভেতর। ফারাজ থর করে কেঁপে ঘুম থেকে উঠে গেল। লাজের দিকে তাকিয়ে দেখে লাজ গোসল করে এসেছে আর সে লজ্জামাখা হাসি দিচ্ছে। ফারাজ জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে লজ্জা পাচ্ছ কেন? যা করেছো তাতে কি লজ্জা পাওয়া স্বাভাবিক না? ও তাই বুঝি। ফারাজ টান দিয়ে লাজকে বেডে শুয়ে দেয়। তারপর জড়িয়ে ধরে বলে, তাহলে আমার লজ্জা বেবির লাশ ভাঙাতে আরেকবার করা দরকার। না না, আর না।
ফারাজের কথা শুনে ভয়ে লাজের কলিজা শুকিয়ে গিয়েছিল। সে ফারাজকে ধাক্কা দিয়ে বেড থেকে উঠে যায়। ফারাজ বলে, তো আমরা কি এক্ষুনি বের হয়ে যাব? ফ্রেশ হয়ে আসো, আমরা এখনই বের হব। আর আমাকে আয়রার বাসায় ড্রপ করে দিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। ফারাজ ওয়াশরুমের দরজার সামনে গিয়ে বলে, আই লাভ ইউ লাজ। আই লাভ ইউ টু। এই ছিল সেদিনের পার্টির কাহিনী। তার মানে ওই দিন আমাদের মাঝে কিছু হয়নি? একদমই কিছু হয়নি। তাহলে কালকে প্রেগন্যান্সির কথাগুলো কি ছিল তাহলে? ওইটা তোমার আর তোমার ভালোবাসার পরীক্ষা ছিল। আমি তোমাকে আর আমার ভালোবাসাকে এতটাই বিশ্বাস করতাম যে ওই দিনের পরেও তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু কেমন জানি লাগছিল। আয়রাকে ভুল প্রমাণ করতেই তোমাকে কাল এসব বলেছিলাম, কিন্তু কে জানতো আয়রাকে ভুল প্রমাণ করতে এসে নিজেই ভুল প্রমাণ হয়ে যাব। শেষ কথাটা লাজ একটু নিচু স্বরেই বলল। তাতেই বোঝা গেল লাজ ঠিক কতটা কষ্ট পেয়েছে। ফারাজ রাগে কিটমিটি করতে লাগলো। তার মানে তুমি আমার সাথে প্রতারণা করেছো? কি বললে? আমি তোমার সাথে প্রতারণা করেছি? নিজে আমার সাথে এত বড় একটা প্রতারণা করার পর এই কথা বলতে লজ্জা করে না? যাই হোক, প্রতারণা যখন করেছো তখন তার শাস্তি তো পেতেই হবে। শাস্তির শুরু হলো আজকের এই বিয়ে দিয়ে। কিসের বিয়ে? মানি না মেয়ে বিয়ে। আমি কালকেই তোমাকে ডিভোর্স দেব। মিস্টার ফারাজ তাকদিয়ার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন 6 মাস না হওয়া পর্যন্ত ডিভোর্স দেওয়া যায় না। আর 6 মাস পরেও তুমি আমাকে ডিভোর্স দিয়ে পারবে না, কারণ আমাদের বিয়ের কাগজে এটা উল্লেখ ছিল 10 বছরের ভেতরে আমাদের সম্পর্কে কোনো ডিভোর্স গ্রহণযোগ্য হবে না। হোয়াট? আস্তে আস্তে, এত উত্তেজনা ভালো না। তুমি এতটাই ট্রেসে ছিলে যে বিয়ের কাগজে সাইন দিয়েছো ঠিকই, কিন্তু একটাবার নিচের লেখাগুলো পড়ে দেখোনি। একটাবার আমাকে খোলো, আমি তোমার কি হাল করি তা দেখতে পাবে। একটা কথা মনে রাখবে, আমি বিয়ের আগেই থানা থেকে এসেছি আর একটা ডায়েরি করে এসেছি। যদি আমার কিছু হয় বা আমি অপহরণ হই, তাহলে সবার আগে তোমাকে আর তোমার বাবাকে যেন জেলে নেয়। তাই যা করবে একটু ভেবেচিন্তে করো, কেমন? লাজ কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফারাজ নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। লাজ ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল আর লাইট অফ করার আগে বলল, ওফ সরি, তোমাকে তো মোবারক জানাতেই ভুলে গেছি। বরবাদ মোবারক। লাজ কথাটা চোখগুলো বড় বড় করে আর লাল করে বলেছে, তারপর লাইট অফ করে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা লাজ ঘুম থেকে উঠে দেখে ফারাজ চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। লাজের বড্ড মায়া লাগলো। সে একা একাই বলতে লাগলো, ঘুমিয়ে থাকার অবস্থায় তোমাকে কতটা নিষ্পাপ লাগছে, একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে। কেউ কি বুঝতে পারবে তোমার এই নিষ্পাপ মুখের পিছনে একটা কত বড় খারাপ মানুষ লুকিয়ে আছে? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য নাটক করেছো। আমি তোমার আর তোমার বাবার প্রতিটা পাপ কাজে বাধা হয়ে দাঁড়াবো, আর সব কাজের শাস্তি আমি দিব। এতদিন তুমি আমার ভালোবাসা দেখেছো, এখন আমার প্রতিবাদ দেখবে। লাজ চোখ গরম করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আয়রাকে একটা কল করলো। আয়রা ফোন ধরেই বলল, তুই ঠিক আছিস তো? তুই কি সারা রাত আমার টেনশনে ঘুমাসনি? বাজে কথা রেখে বল, কি করলো ও তোকে? ও কি করবে আমাকে? আমি তাকে চেয়ারে বেঁধে রেখেছি সারা রাত। কি? ও কিছু করতে চায়নি? চোখে স্যানিটাইজার মেরে দিয়েছিলাম, তারপর আর কিছু করতে পারেনি। এখন চেয়ারে হেলে ঘুমাচ্ছে। যা করবি সাবধানে করিস, তোর জন্য অনেক টেনশন হয়। এখন আমার জন্য না, এখন ওদের জন্য টেনশন কর। ওদের কি হাল করব তা চিন্তা কর। আচ্ছা যাই, গিয়ে শ্বশুরমশাইকে একটু টুইস্ট দিয়ে আসি। লাজ কথা বলা শেষ করে ফারাজকে খুলে দিল। তারপর 1 কাপ চা বানিয়ে ফারিদ তাকদিয়ারের রুমে নিয়ে গেল। রুমের বাহির থেকে ডাকতে ডাকতে রুমের ভেতর গেল। শ্বশুরমশাই। কি হলোটা কি? এভাবে চিল্লাচ্ছ কেন? আসলে আপনার জন্য চা বানিয়ে এনেছিলাম। আমি 7 সকালে চা খাই না, নিয়ে যাও। খেতে তো আপনাকে হবেই, আমি নিজের হাতে বানিয়েছি, দেখেন কত টেস্ট। চায়ের কাপটা ওনার সামনে ধরে নিজের দাঁতগুলো মেলে দিল। ফারিদ তাকদিয়ার চায়ের কাপটা নিয়ে চুমুক দিতেই থুথু করতে লাগলো। লাজ নিজের মুখ চেপে হাসছে। ফারিদ তাকদিয়ার রেগে বলল, এটা চা বানিয়েছ নাকি লবণের সমুদ্র? আপনি ভাবলেন কি করে আমি আপনার জন্য এই 7 সকালে মিষ্টি করে চা বানিয়ে আনবো? সেটাই তো,
তোমার সাথে দেখা হওয়ার পর থেকে তুমি আমার জন্য ভালো কিছু করেছো? দেখ, সকালে মুখের স্বাদটাই নষ্ট করে দিল। এখন তো শুধু মুখের স্বাদ নষ্ট করেছি, আস্তে আস্তে আপনার জীবনের স্বাদটাও নষ্ট করে দিব। লাস্ট কথাটা বলে ফারিদ তাকদিয়ার একদম সামনাসামনি দাঁড়ালো। দুজনই দুজনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে দুজন দুজনকে চোখের আগুনে পুড়িয়ে ফেলবে। ফারাজের ঘুম ভাঙলো। সে নিজের চেয়ার দেখতে পেয়ে মনে হলো কাল রাতের ঘটনা। মুহূর্তেই রাগে ফাটতে লাগলো সে। এক লাথি দিয়ে চেয়ারকে দূরে সরিয়ে দিল। রাগে লাশকে খুঁজতে লাগলো। সব শেষে যখন কিচেনে লাশকে পেয়ে গেল তখন লাজের সামনে থাকা খাবারের প্লেটটা নিচে ফেলে দিল। ফারাজ বলল, এই বাড়ির খাবার তোমার পেটে এত সহজে আমি যেতে দেব না। তা আমি ভালো করেই জানি। লাজ এই বলে আরেক প্লেট নিতে যাবে তখনই ওর হাত ধরে ফেলে ফারাজ। টানতে টানতে রুমে নিতে লাগলো। হঠাৎ করে সামনে ফারিদ তাকদিয়ার চলে আসলে লাজ উল্টো চাল চেলে দেয়। সে ঢং করে বলে, আহ ফারাজ, রাতেই তো হলো, এখন আবার এভাবে টেনে কেন নিয়ে যাচ্ছ? শ্বশুরমশাইয়ের সামনে দাঁড়িয়ে আছেন, একটু তো লজ্জা করো। বলতেই ফারাজ হাত ছেড়ে দেয়। নিজের হাতটা ভালো করে দেখে লাজ বলল, শ্বশুরমশাই, এইসব কিছু মনে করবেন না, নতুন নতুন বিয়ে হয়েছে তো, তাই আর কি একটু। আচ্ছা তা যাই হোক, এখন বলুন রিসেপশন কবে রাখছেন? লাজের এই কথায় ফারাজ আর ফারিদ তাকদিয়ার দুজনেই চমকে ওঠে। ফারিদ তাকদিয়ার জিজ্ঞেস করে, কিসের রিসিপশন? আর এই বিয়ের কোনো রিসিপশন করব না। লাজ বলল, ও আচ্ছা, আমি এই বিষয়ে কিছু বলবো না, কিন্তু হ্যাঁ, রিসেপশনের টাকাটা আমাকে দিয়ে দিতে হবে। ফারাজ জিজ্ঞেস করল, এই টাকার জন্য আমাকে বিয়ে করেছো? এই টাকায় যখন প্রয়োজন তাহলে বলতেই পারতে, আমি দিয়ে দিতাম। অযথা এসব নাটক করে কি হবে? লাজের রাগ উঠে গেল। সে ফারাজের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, টাকার জন্য নয়, তোমাদের মতো বাপ ছেলেদের শিক্ষা দিতে এসেছি। শিক্ষা দিতে এসে নিজের শিক্ষা পেয়ে যেও না। ফারিদ তাকদিয়ার এতটুকু বলে সেখান থেকে চলে গেল। ফারাজ আবারও লাজের হাত ধরে টেনে নিয়ে গেল রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। লাজকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কাল রাতে না হয় চালাকি করে বেঁচে গেলে, আজকে কি করবে শুনি? আজকে তো আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমি তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। ফারাজ কথাগুলো বলে শার্ট খুলতে লাগলো আর লাজের দিকে এগোতে লাগলো। লাজ ভয় পেয়ে গেল। সে কি করবে বুঝতে পারছে না। ফারাজ লাজের উপর ঝাঁপ দিতে যাবে তার আগেই লাজ বিছানা থেকে সরে যায়। লাজ বলে, তোমার কি একটুও লজ্জা নেই? একটা মেয়েকে একা এভাবে ছি। সে আমার বিয়ে করাবো, আমার যা ইচ্ছে হবে আমি তাই করতে পারি ওর সাথে। ও আচ্ছা, তাহলে বোঝা গেল তোমার যদি বোন থাকতো তাহলে তার হাজবেন্ড ওর সাথে জোর করে এইসব করলে ভালো হতো। তোমার মা বেঁচে থাকলে তোমার মার সাথে এইসব হলে ভালো হতো। জাস্ট শাট আপ। নিজের পরিবারের কথা উঠলে চুপ করতে বলবে, আর আমার সাথে হলে ঠিক কি বলবো তোমাকে? হয়তো তোমার মা ছোটবেলায় ঠিক মতে শিক্ষা দিতে পারেনি, যার ফলে আজকে তোমার এই অবস্থা। একটা অমানুষ হয়েছো তুমি, শুধুমাত্র তোমার মায়ের জন্য। তোমার মা যদি... লাজ আর কিছু বলার আগেই ফারাজ দেয়ালে ঘুষি মারে। লাজ অবাক হয়ে যায় এমন কাণ্ড দেখে। ফারাজের চোখ লাল হয়ে আছে, হাত থেকে রক্ত পড়ছে। লাজ ফারাজের দিকে এগোতে নিবে তার আগেই ফারাজ হাত সামনে ইশারা করে না করে। তোমার যা বলার আমাকে বলবে, কিন্তু আমার মায়ের নামে কোনো একটাও কথা বলবে না। ফারাজ শুধু এতটুকু বলেই রুম থেকে বেরিয়ে গেল। লাজ কিছু বুঝতে পারল না এত রেগে যাওয়ার কারণ কি। শুধুমাত্র মাকে টানার জন্য, নাকি এর পেছনেও কোনো না কোনো কাহিনী লুকিয়ে আছে। লাজ রেডি হয়ে বের হতে যাবে তখনই পেছন থেকে ফারাজ বলে, এই বাড়ির বউ বিয়ের পর 1 সপ্তাহ পর্যন্ত বাড়ির বাইরে যায় না, এটা এই বাড়ির নিয়ম। লাজ পেছন ফিরে বলে, আমি কেন মানতে যাব এই বাড়ির নিয়ম? আমি তো এই বাড়িতে সংসার করতে আসিনি, এসেছি এই বাড়িতে তোমাদের মান সম্মান নিয়ে ফুটবল খেলতে। আর এখন থেকে আমি ওইসব করব যেগুলো তোমার বাড়ির নিয়মের একদম বাহিরে। আশা করি আমাকে আটকাতে আসবে না, কারণ ভালো করেই জানো আটকাতে আসলেও কোনো লাভ হবে না। লাজ চুলগুলো ফারাজের মুখের সামনে ঘুরিয়ে বেরিয়ে আসলো। নিজের বাসায় এসে কলিং বেল চাপার কিছুক্ষণ পর তার মা এসে দরজা খুলে দেয়। লাজকে দেখতে পেয়ে উনি মুখের উপর দরজা বন্ধ করে দেয়। লাজ দরজা নক করে বলতে লাগলো, মা প্লিজ দরজা খোলো, তোমাদের আমার কিছু বলার আছে। দরজার ওপর থেকে মা বলল, খবরদার, তোর ওই মুখ দিয়ে আমাকে মা ডাকবি না। তোর মা তখন মরে গেছে যখন তুই একা বিয়ে করছিস। তোর বাবা মা দুজনেই মরে গেছে। আমরা কেউই তোর মুখ দেখতে চাই না।
মা এইভাবে বলো না, আমাকে আগে সবটা বলতে দাও। সবটা শোনার পর তোমরাও বুঝতে পারবে আমি কেন এসব করেছি। প্লিজ মা, হ্যাঁ একটা বার দরজা খোলো। তোর কোনো কথাই শুনতে চাই না। যদি তুই না যাস তাহলে আমি আর তোর বাপ গলায় দড়ি দেব। এই কথা শোনার পর লাজ এক পা পিছিয়ে গেল, চোখের মাঝে জমা পানি টপ করে পড়ে গেল। সে বলল, না মা, আমি চলে যাচ্ছি, এই মুখ আর দেখতে হবে না। লাজ কান্না করতে করতে চলে গেল। দরজার ওপারে লাজের মাও কান্না করতে লাগলো। লাজ সারাটা রাস্তা কান্না করে এসেছে। বাসায় এসেও বিছানায় শুয়ে কান্না করছিল। তখনই পেছন থেকে ফারাজ শেষ দিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? নিজের মা সবটা না শুনেও দরজা লাগিয়ে দিল, মুখটাও দেখতে পারলে না ভালো করে। লাজ নিজের চোখের পানি মুছে বসলো। ফারাজ আবার বলল, নিজেকে খুব বড় চালাক মনে করো, তাই আজ এই অবস্থা। তুমি আমার জীবন নরক বানাতে এসে নিজেই নিজের জীবন নরক বানিয়ে দেবে। আমি তোমাকে তিলে তিলে শেষ করব। আমার প্রতিশোধ এখন আরও বেশি ভয়ঙ্কর হবে। আর আমার প্রতিশোধ তোমার থেকেও বেশি ভয়ঙ্কর হবে। তোমাদের মান সম্মান দিয়ে আমি সাপলুটু খেলবো। আর বেশি দিন নেই, আর মাত্র 2 মাস পরেই নির্বাচন। এই সময়টা আমাকে কাজে লাগাতে হবে। কি করবে তুমি? তার সময় হলেই দেখতে পারবে। এতটুকু বলেই রুম থেকে বেরিয়ে গেল। ফারিদ তাকদিয়ারের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। তখনই তার কানে আসলো ফারিদ তাকদিয়ার কারোর সাথে ফোনে কথা বলছেন। মেয়েগুলোর ব্যবস্থা হয়েছে, তাড়াতাড়ি কর, আজকে রাতেই ওদের পাঠাতে হবে, নয়তো অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, খুব সাবধান, কেউ যেন জানতে না পারে। আমি আসছি। লাজ কথাটা শুনে চমকে গেল। সে তাদের যতটা খারাপ ভেবেছিল তার চেয়েও বেশি খারাপ এরা। সে মনে মনে বলল, আস্তে আস্তে তোমাদের সব পাকা ধানে আমি মই দিব। আমাকে যে করেই হোক এই মেয়েগুলোকে বাঁচাতেই হবে। সবার সামনে এদের মুখ আমাকে খুলতেই হবে। কিন্তু কি করে? আমি তো জানি না মেয়ে পাচারের কারখানা ওদের কোথায়। আর সময়ও কম, আজকে রাতেই ওদের পাচার করে দিবে। লাজ এসব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নামছিল। তখনই ফারিদ তাকদিয়ার ড্রাইভারকে ডাক দিয়ে বলল, ড্রাইভার, গাড়ি বের করো, আমাকে বের হতে হবে। ফারাজ তার বাবাকে বলল, বাবা প্লিজ, কিছু কথা ছিল, রুমে চলো, খুবই দরকারি। ফারিদ তাকদিয়ার ফারাজের সাথে চলে গেল। লাজের মাথায় একটা বুদ্ধি চলে এলো। সে গ্যারেজে চলে গেল। গাড়ির পেছনের ডিকির ভেতরে শুয়ে পড়ল। গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঘামছে, মাথা ঘোরাচ্ছে। কিন্তু এছাড়া লাজের কাছে আর কোনো উপায় নেই। কষ্ট সহ্য করে হলেও ওই মেয়েটাকে ওকে বাঁচাতেই হবে। ফারাজ নিজের বাবাকে সব কিছু খুলে বলল। সবটা জানার পর তার বাবা বলল, তার মানে এই বিয়েটা তুই ইচ্ছে করে করিসনি? না বাবা, কিন্তু ওই দিন পেসের সামনে চুপ ছিলি কেন? ও আমাকে কিছু জিনিস দিয়ে ব্ল্যাকমেল করেছিল, আর এখন ডিভোর্সও দিতে পারছি না। এই মেয়ে নিশ্চয় বড় কোনো উদ্দেশ্য নিয়ে এসব করছে। আচ্ছা, এসব নিয়ে পরে কথা বলা যাবে, এখন আমি একটা কাজে বের হব। আচ্ছা। ফারিদ তাকদিয়ার গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ি চলতে শুরু করলো। কারখানায় গাড়ি থামলে ফারিদ তাকদিয়ার নেমে যায়। আস্তে আস্তে ডিকি উঁচু করে চারপাশে দেখে লাজও নেমে যায়। এমপি সাহেবকে লুকিয়ে লুকিয়ে ফলো করতে থাকে। যতটা ভিতরে যাচ্ছে চারপাশটা ততটা অন্ধকার হয়ে যাচ্ছে। অবশেষে এসে পৌঁছালো সেই জায়গায় যেখানে অনেকগুলো মেয়েকে হাত পা চোখ বেঁধে রাখা হয়েছে। লাজ নিজের ফোনটা হাতে নিয়ে ভিডিও করতে লাগলো, কিন্তু কোনোভাবেই এমপি সাহেবের মুখ ভাসাতে পারছে না। এমপি সাহেব রাগ দেখিয়ে চিল্লাতে লাগলো, একটা মেয়ে পাসনি মানে? কি করিস তোরা? এত বড় একটা শহরে একটা মেয়ে খুঁজে পাস না তোরা? তোদেরকে দিয়ে একটা কাজও ঠিক মতো হবে না। লাজ সবগুলো ভিডিও করছিল। হঠাৎ করে ফোন বেজে উঠল। রবি সেবা থেকে কল এসেছে। হঠাৎ করে কল বেজে ওঠায় আশেপাশের সবাই চমকে ওঠে। লাজ নিজের ফোন কেটে এইখান থেকে বের হতে নিবে তার আগে কেউ একজন ওর হাত ধরে ফেলে। তাকিয়ে দেখে ফারিদ তাকদিয়ার। চোখ রাঙিয়ে বলল, তুই এখানে চলে এসেছিস যখন ভালোই হলো। এমনিতেই একজন কম ছিল, তোকে দিয়ে হয়ে যাবে। একসাথে 2টা সমস্যার সমাধান হয়ে যাবে। কে কোথায় আছিস রে? একেও নিয়ে যা। বলেই লাশকে আরেকজনের হাতে তুলে দেয়। সাথে সাথে ওর হাত পা চোখ বেঁধে দিয়ে ওই মেয়েগুলোর সাথে ফেলে দেয়। লাজের ফোনটা ফারিদ তাকদিয়ার এক আছাড় দিয়ে ভেঙে ফেলে। যাবার আগে বলে যায়, সন্ধ্যায় ওদেরকে গাড়িতে তুলে চালান দিয়ে দিবি, আর দেখবি কেউ যেন এদিকে না আসে। লাজ ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না, অনেক টাইট করে বেঁধেছে। লাজ ব্যর্থ হয়ে বসে পড়ল। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে তার পেছনের মেয়েটিকে বলল,
তুমি আমার থেকে পিঠ ঘুরিয়ে বসো। কেন? উল্টা প্রশ্ন করো না, সময় খুবই কম, যা বলছি তাই করো। লাজের কথা মতো মেয়েটি পিঠ ঘুরিয়ে বসলো। লাজ নিজের বাঁধা হাত দিয়ে খুব কষ্ট করে মেয়েটির হাত খুলে দিল, তারপর বলল, এখন আমার হাত খোলো। মেয়েটি লাজের হাত খুলে দেওয়ার সাথে একে একে সব মেয়েদের বাঁধন খুলে দিল। তারপর লাজ বলল, তোমাদের এখানে এরা কি করে আনলো? সে অনেক কাহিনী আপা, আমাগরে এখন এখান থাইকা তাড়াতাড়ি বাইর করেন। লাজ কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবার পর তাদের সাথে একটা প্ল্যান করলো। সবাইকে ঠিক আগের মতো করে বসে পড়তে বলল, চোখে কাপড় বেঁধে আর পেছনে হাত দিয়ে, যেন কেউ বুঝতে না পারে ওদের হাত খোলা। শুধুমাত্র একটা মেয়ের হাত চোখ বাঁধা। হঠাৎ করে সবাই মিলে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তাদের চিল্লাচিল্লি শুনে দুটো লোক ভেতরে আসে, একটার হাতে গুলি আরেকটার হাতে মদের বোতল। এসেই ধমক দিয়ে বলে, শালি, তোরা এইভাবে চিৎকার করছিস কেন? মদের বোতল হাতের লোকটা বলল, দেখ এক শালি অজ্ঞান হয়ে গেছে। লোকটার কথা শুনে মেয়েটির দিকে তাকিয়ে বলল, দেখ তো মরে গেছে কিনা। চেক করে বলল, না এখনও শ্বাস আছে, তাড়াতাড়ি বাইরে নিয়ে চলো। বলে ওই লোকটা মদ খেতে খেতে বাইরে চলে গেল। ওই লোকটা গুলিটা রেখে যেই মেয়েটিকে ধরতে যাবে তখনই লাজ গুলিটা ছুঁড়ে মেরে নিয়ে নিল। লোকটির মাথার দিকে গুলি ধরে বলল, খবরদার, যদি একটু নড়াচড়া করার চেষ্টা করিস তো তাহলে গুলিটা তোর মাথায় চলে যাবে। লোকটা ভয়ে হাত দুটো উপরে করে ফেলে। একে একে সব মেয়েগুলো বেরিয়ে আসলে পাশে থাকা একটা ইট মেরে ফাটিয়ে দেয় লাজ। লোকটি সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। লাজ তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে দরজা লক করে দেয়। মেয়েগুলোকে নিয়ে কারখানা থেকে বাহির হতে যাবে তখন কতগুলো লোক ওদের সামনে এসে দাঁড়ায়। লাজ ওদের সামনে গুলি ধরে ভয় দেখালেও কোনো লাভ হয়নি। লোকগুলো ওদের দিকে এগোতে লাগে। এমন সময় লাজের পেছন থেকে মেয়েগুলো ছোট ছোট ইটের কাকড় আর বালু ছুঁড়ে মারে লোকগুলোর দিকে। তারা চোখে আর কিছু দেখতে পেল না। লাজ মেয়েগুলোকে নিয়ে পালিয়ে গেল। তার আগে ভালো করে কারখানাটা দেখে গেল। কারখানাটা একটা নেশা জাতীয় দ্রব্যের কারখানা। লাজ মেয়েগুলোকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় এসে দাঁড়িয়ে বলে, এখন তোমরা তোমাদের বাড়ি যেতে পারো। এখন কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সাবধান, এখন থেকে একটু বুঝে শুনে বাসা থেকে বের হবা। লাজের কথা শেষ হতে না হতে মেয়েগুলো ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তাদের মাঝে একটা মেয়ে বলল, আজকে যদি তুমি না থাকতে তাহলে আমরা হয়তো আর কখনো বাড়ি ফিরতে পারতাম না। তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। এসব কিছু একটা মানুষ হয়ে আরেকটা মানুষের জন্য কর্তব্য। আর কালকে একটু সময় করে থানায় এসো তোমরা। থানায়? কিন্তু কেন? তোমরা কি চাও? ওদের মতো খারাপ লোকদের বিচার হোক, ওরা শাস্তি পাক? আমরা চাই ওদের শাস্তি হোক, কিন্তু আমাদের কথা কি কানে নিবে? তা আমি দেখব। তোমরা কাল সকালে থানায় চলে এসো সময় মতো। লাজ ওদের বিদায় দিয়ে বাসায় ফিরে এলো। ফারিদ তাক দিয়া ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন। লাজকে দেখতে পেয়ে চায়ের কাপটা নিচে পড়ে গেল। লাজ ওনার সামনে দাঁড়িয়ে বলল, কি ভয় পাচ্ছেন আমাকে দেখে? ভাবছেন আমি কি করে ওখান থেকে বেরিয়ে আসলাম? লাজ আরও কিছু বলার আগেই ফারিদ তাক দিয়ার ওকে একটা রুমে নিয়ে গেল। তারপর দরজা লাগিয়ে লাজকে জিজ্ঞেস করলো, তুমি কি এখানে ফিরে এলে? সে গল্প না হয় আপনার লোকদের কাছেই জেনে নেবেন। আপাতত এটা জেনে নেন, খুব তাড়াতাড়ি এই ভালো মানুষের মুখোশ আমি খুলতে যাচ্ছি। কাল সকালেই আমি থানায় যাচ্ছি আপনার নামে ফাইল করতে। কোথায় লুকাবেন এই মুখ তা ভালোভাবেই ভেবে নিন। লাজ কথাগুলো বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে এসে দেখে ফারাজ কার সাথে যেন ফোনে কথা বলছিল। কান থেকে ফোনটা নিচে ছুঁড়ে মারে লাজ। ফোনটা ভেঙে যায়। ফারাজ রেগে গিয়ে বলে, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস হয় কি করে আমার ফোন ভাঙার? তোমার সাহস কি করে হয় এতগুলো মেয়েকে পাচার করে তাদের জীবন নষ্ট করার? হোয়াট? তুমি কিসের মেয়ে পাচারের কথা বলছো? আর ভালো সাজার নাটক করতে হবে না। আমি তোমাদের সমস্ত কালো বাজারের ব্যবসা আর কারখানার কথা জেনে গেছি। আর খুব তাড়াতাড়ি আমি এগুলো জনসম্মুখে আনতে যাচ্ছি। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে, সময় হলে সবই বুঝতে পারবে। লাজ কথাটা বলে ফ্রেশ হতে চলে গেল। এতটাই ক্লান্ত লাগছিল যে বিছানায় এসে গা লাগাতেই ঘুমিয়ে গেল।
সকালে ফারাজ তাকে ঘুমিয়ে থাকতে দেখে পাশে থাকা জগের পানি সবটা লাজের মুখে ছুঁড়ে মারে। লাজ এক লাফে উঠে বসে। ফারাজ লাজের এমন ভয়ানক ফেস দেখে জোরে হেসে দেয়। লাজ বুঝতে পারে এটা কে করেছে। সে দাঁড়িয়ে ফারাজকে বলে, এসব অসভ্যতামির মানে কি? তোমার কাজকর্মের কৈফিয়ত যেমন আমাকে দাও না, আমি আমার কোনো কাজের কৈফিয়ত তোমাকে দেব না। ফারাজ কথাটা বলে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করছিল। পেছন থেকে লাজ এক বালতি পানি এনে ফারাজের মাথায় ঠেলে দেয়। ফারাজ চিল্লিয়ে বলে, হোয়াট দ্য ফ্যাচ! ইট্টি মারলে পাটকেল তো খেতেই হয়। এই কথা বলতেই ফারাজ থেকে দৌড়াতে শুরু করে। পুরো ঘর জুড়ে তারা দৌড়াতে লাগে। এক পর্যায়ে লাজকে ধরে ফেললো। ছোটার চেষ্টা করছে লাজ, কিন্তু কোনো লাভ হলো না। উল্টো ফারাজকে নিয়ে একদম ফ্লোরে পড়ে গেল। ফারাজের বুকের উপর পড়েছে লাজ। লাজের ভেজা চুল আর হাঁপানো গরম শ্বাস ফারাজের মুখে পড়ছে। মুহূর্তের মাঝেই কোনো এক অজানা নেশায় মাতাল হয়ে গেল ফারাজ। লাজের চুলে ধরে তার কাঁপা কাঁপা ঠোঁটের দিকে এগোতে লাগলো। লাজ সজোরে ধাক্কা দিয়ে বলল, নেক্সট টাইম এমন দুঃসাহস দেখানোর চেষ্টাও করবে না, এর ফল ভালো হবে না। লাজ কথাটা বলে ওয়াশরুমে গিয়ে জোরে দরজা লাগিয়ে দিল। ফারাজ ফ্লোরে শোয়া অবস্থাতেই রাগে নিজের মাথার চুল টেনে ধরল। প্রায় আধা ঘন্টা ধরে থানার ভেতরে দাঁড়িয়ে আছে লাজ, কিন্তু মেয়েগুলো আসার কোনো নাম গন্ধই নেই। আর কিছুক্ষণ অপেক্ষা করেও যখন কোনো লাভ হলো না, তখন থানা থেকে বেরিয়ে আসলো। বেরোতেই এমপি সাহেবের গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে ফারিদ তাকদিয়ার নেমে এসে তার সামনে দাঁড়িয়ে শয়তানি হাসি দিয়ে বলল, কে আসলো না তোমার প্রাণপ্রিয় মেয়েগুলো? তার মানে আপনি ওদের সাথে কিছু একটা করেছেন? আমার লোক থাকতে আমি কেন কিছু করতে যাব? যা করেছে আমার লোকেরা করেছে। কিন্তু করতে আপনিই তো বলেছেন। কি করছেন ওদের সাথে? বেশি কিছু করিনি, শুধু জানে মেরে ফেলার ভয় দেখিয়ে এই শহর থেকে পাঠিয়ে দিয়েছি। আর যেগুলো বাড়াবাড়ি করছিল সেগুলো বাপ মাকে একটু মালিশ করেছি। ছি, আপনার এসব করতে একটুও লজ্জা করে না? টাকার সামনে এসব লজ্জা শরম কিছু নেই। লজ্জা শরম থাকলে এত এত টাকা কি করে বানাতাম। আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। লাজ কথাটা বলে সেখান থেকে চলে গেল। ফারিদ তাকদিয়ার একটা শয়তানি হাসি দিয়ে গাড়িতে উঠে বসলো। ফারাজ কি যেন একটা খুঁজতেছিল তার আলমারিতে। সেই মুহূর্তে লাজ রুমে আসলো আর পেছন থেকে জিজ্ঞেস করলো, কোনো নতুন মেয়ে পাচারকারীর সাথে কন্ট্রাক্ট করতে চাচ্ছ নাকি কোনো কালো ব্যবসা করার কাগজ খুঁজছো? লাজের এমন প্রশ্নে পেছন ফিরে তাকালো ফারাজ। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তুমি কাল থেকে সব কি আজে বাজে বকে যাচ্ছ? কিসের কালের ব্যবসা আর কিসের মেয়ে পাচার? কোনো নাটক করতে আসবেন আমার সাথে। আমি তোমাদের এসব কিছু জেনে গেছি। তোমরা মিলিয়েই পাচার করো, নেশা জাতীয় জিনিসের ব্যবসা করো। কালকে সন্ধ্যায় 40 জন মেয়ে পাচার করার কথা ছিল, সেখানে একজন মেয়ে কম পড়ায় আমাকেও সেখানে দিয়ে দেয়। হোয়াট? আমি নিজ চোখে দেখেছি সব কিছু। তোমার বাবার গাড়ির ডিকিতে করে আমি গিয়েছিলাম, তারপর ভিডিও করেছিলাম, কিন্তু তোমার বাবা আমার ফোন ভেঙে ফেলে আর আমাকে ওই মেয়েদের সাথে দিয়ে দেয়। ভাগ্য ভালো ছিল বলে আমরা বেঁচে গেছি, কিন্তু তোমাদের ভাগ্য কিন্তু একদমই ভালো হবে না। আমি যখন তোমার আর তোমার বাবার মুখোশ সবার সামনে খুলতে শুরু করব, তখন তোমরা কেউ বাঁচতে পারবে না। লাজ কথাগুলো বলে রাগে আলমারি থেকে কাপড় টান দিয়ে ফেলে দিতেই একটা ছবি ছিটকে পড়ে যায়। ফ্লোর থেকে লাজ ছবিটা তুলতে নিবে, তার আগেই ফারাজ খপ করে তুলে নেয়। তারপর একটা ডায়েরির ভেতর রেখে দেয়। লাজের কিছুটা অবাক লাগলো বিষয়টা, তাই সে একবার ফারাজের দিকে তাকালো। ফারাজ অন্যদিকে ফিরে গেল। লাজ কিছু না বলে সোজা বারান্দায় চলে গেল। লাজ চলে যাওয়ার পর আলমারিতে কাপড়গুলো রেখে ফারাজ ভাবতে লাগলো, লাজ যা বলছে তা কি সত্যি? বাবা কি এসবের সাথে জড়িত আছে, নাকি লাজ আমাকে মিথ্যা বলছে? কিন্তু লাজ যেভাবে বলল তাতে মনে হয় না লাজ মিথ্যা বলছে। আমি বুঝতে পারছি না আমি কি বিশ্বাস করব। আমাকে আজকে বাবার সাথে কথা বলতে হবে। ফারাজ তার বাবার রুমে এসে দেখে তার বাবা মাত্র বাইরে থেকে এসেছে। ফারাজ বলল, আচ্ছা রেস্ট নাও, আমি পরে এসে তোমার সাথে কথা বলছি। না সমস্যা নেই, বল তুই কি বলবি। আসলে বাবা, লাজ যা বলেছে তা কি সত্যি? ফারাজের এমন কথায় চমকে উঠল ফারিদ তাকদিয়ার, কারণ সে মনে মনে এই ভয়ই পাচ্ছিলেন লাজ ফারাজকে না এসব বিষয় বলে দেয়। ফারিদ তাকদিয়ার চুপ হয়ে গেলেন। ফারাজ বলল, কি হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। শোনো বাবা, আমি তোমার সাথে ততক্ষণই আছি যতক্ষণ তুমি ভালোর সাথে আছো।
তুমি যদি কোনো খারাপ কাজ করো আর অন্যায় পথে যাও, তাহলে আমি কিন্তু তোমার সাথে নেই। কখনোই পাবে না তুমি আমাকে। এরপর থেকে আমি কিচ্ছু বলবো না, আর তোমার উত্তরের আশা আমি করছি না। আমি জানি তুমি এসব করবে না। তোমার প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে। তুমি রেস্ট নাও, আসি। ফারাজ রুম থেকে বেরিয়ে গেল। ফারিদ তাক দিয়ার রাগে কটমট করতে লাগলো। লাজের প্রতি রাগটা দিন দিন বাড়তেই লাগলো। লাজ রান্না করছিল, তখন ফারাজ রান্নাঘরে এসে রান্না করতে দেখে বলে, বাহ, আজকে তুমি রান্না করেছো, মুখে দেওয়ার মতো হবে তো? রান্নাটা যেহেতু আমি আমার নিজের জন্য করেছি তাহলে নিশ্চয়ই খাওয়া যাবে। মানে আমরা কি খাবো তাহলে? টুনিকে রান্না করেনি? টুনির শরীর খারাপ, তাই আমি ওকে ঘুমিয়ে পড়তে বলেছি। তাহলে আমরা কি খাবো? আমি কি জানি। লাজ প্লেট আনতে টেবিলের কাছে যেতেই ফারাজ লাল মরিচের গুঁড়া সবটা ঢেলে দেয় তরকারিতে, আর মনে মনে বলে, একা খাবার ধান্দা, এখন একা খাও। এমন খাওয়া খাবে একদম চোখ মুখ লাল হয়ে যাবে। ফারাজ শয়তানি হাসি দিতে লাগলো। লাজ ওর দিকে তাকালে সে অন্যদিকে ফিরে যায়। রান্না শেষে একটা প্লেটে করে খাবার নিয়ে টেবিলে বসলো। ফারাজ ও লাজের ঝালে পুড়ে যাওয়া মুখটা দেখার জন্য আপেল নিয়ে তার সামনে বসে পড়ল। লাজ খাবার মুখে দিতে যাবে, তখন দেখতে পেল ফারাজ অধীর হয়ে তার দিকে তাকিয়ে আছে। মুখের লোকমাটা রেখে দিয়ে আরেক প্লেটে খাবার দিয়ে ফারাজের দিকে বাড়িয়ে বলে, এভাবে নজর দিলে আমি নিশ্চিত আমার পেট খারাপ করবে। নাও খেয়ে নাও, এভাবে নজর না দিয়ে। না না, আমি এত রাতে এসব খাবো না। আপেল খেলে আমার চলে যাবে। না, তা বললে হবে না। আমি জানি তোমার নজর অনেক খারাপ। যেভাবে তাকিয়েছিলে আমার পেটে এক্ষুনি ব্যথা শুরু করছে। চুপচাপ খেয়ে নাও। লাজ কথাটা বলে এক লোকমা তাকে জোর করে খাইয়ে দিল। ফারাজের মুখে খাবার দেওয়ার সাথে সাথে ওর মনে হলো কেউ যেন ওর মুখে আগুন লাগিয়ে দিল। ঝালে চোখ মুখ লাল হয়ে গেল, চোখে পানি টপ টপ করতে লাগলো। পানির গ্লাস নিতে যাবে, তখনই লাজ গ্লাস নিয়ে পুরো পানি খেয়ে ফেললো। তারপর শয়তানি হাসি দিয়ে বলল, নিজেকে খুব বেশি চালাক মনে করো, তাই না? আমার তখনই সন্দেহ হয়েছিল যখন তুমি আমার সাথে রাগ না দেখিয়ে চুপচাপ মেনে নিলে। আর সন্দেহটা আরও গভীর হলো তখন যখন আমি তরকারিতে রং দেখি। কথাই আছে না, পরের জন্য কুয়া কাটলে সে কুয়াতে নিজেকেই পড়তে হয়। তোমার সাথেও এটাই হয়েছে। এখন সহ্য করো, এই ঝাল কোনো পানি পাবে না। লাজ এই বলে পানির জগ নিয়ে চলে যেতে নিলে তার আগেই ফারাজ ওর হাত ধরে ফেলে। তারপর এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। লাজের দু কানে হাত রেখে ফারাজ ওর ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। অনবরত কিস করতে থাকে লাজের ঠোঁট জোড়ায়। যতক্ষণ পর্যন্ত না ফারাজের ঝাল কমলো ততক্ষণ ফারাজ চুমু দিতেই থাকলো। লাজ ছোটার জন্য লাফালাফি করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অবশেষে ঝাল কমে গেলে ফারাজ ওকে ছেড়ে দেয়। তারপর বলে, এমন মিষ্টি থাকলে পানির কি প্রয়োজন? ফারাজ চোখ মেরে সেখান থেকে চলে যায়। লাজ নিজের ঠোঁট হাত দিয়ে ঘষতে লাগলো আর ন্যাকা কান্না করতে লাগলো। লাজ রাগে কটমট করতে লাগলো আর মনে মনে ঠিক করলো এর একটা শোধ ওকে নিতেই হবে। সকালবেলা লাজের ঘুম ভেঙে গেল। বারান্দায় গেল একটু বাতাস খেতে। বারান্দায় গিয়ে দাঁড়াতেই দেখতে পেল ফারাজ দুটো ছেলেকে ইচ্ছে মতো মারছে। লাজ দৌড়ে নিচে গেল। ফারাজকে কোনোভাবেই থামাতে পারছে না লাজ। অবশেষে ফারাজের সামনে গিয়ে দাঁড়ালে ফারাজ রাগে বলে, সামন থেকে সরে যাও, আমি ওদের চোখ তুলে নেব। কি করেছে ওরা? এভাবে মারছো কেন? ওরা টুনির সাথে বেয়াদবি করছে, কোনো জোরে দেখেছে। তো এতে কি হয়েছে? তোমার মতো তো। আমি বাইরের লোকদের সামনে কোনো কথা বলছি না। ও আচ্ছা, ওয়েট। তোমরা চলে যাও, আজকের জন্য মাফ করে দিলাম। পরের বার কোনো মেয়েদের দিকে তাকালে আমি নিজেই তোমাদের চোখ তুলে নিব। লাজ ছেলেদের কথাগুলো বললে ছেলেগুলো কোনো মতে দাঁড়িয়ে পালালো। ফারাজের দিকে ফিরতেই ফারাজ রাগে হনহন করে ভিতরে চলে গেল। লাজ দেখলো ফারাজের হাত কেটে গেছে, রক্ত পড়ছে। লাজ পেছন পেছন আসলো, এসে দেখলো ফারাজ সোফায় বসে আছে। এখনো রেগে আছে, কপাল কুঁচকে আছে, হাত শক্ত করে মুষ্টি দিয়ে আছে, যার ফলে রক্ত আরো বেশি বের হচ্ছে। লাজের এবার কেন জানি রাগ উঠে গেল। সে জোরে বলল, এতে এত রাগার কি আছে? ওরা তো শুধুমাত্র কুনজরে তাকিয়েছে। তোমার মতো তো আর রুমে নিয়ে গিয়ে। লাজের কথা শেষ করার সুযোগ দিল না ফারাজ। দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, জাস্ট শাট আপ। তুমি কি বলে যাচ্ছ? আমার মতো কি? আমি কখনো কোনো মেয়েকে জোর করে কিছু করিনি। প্রতিটা মেয়ে আমাকে রিকোয়েস্ট করেছে। তাদের মাঝে যাদেরকে আমার ভালো লাগতো তাদের সাথে হয়েছে। এছাড়া একটা কোনো মেয়ের দিকে আমি খারাপভাবে তাকাইনি।
ও তাই? তাহলে আমার সাথে কেন এমন করতে চেয়েছিলে? আমি কি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম নাকি জোর করেছিলাম? ওদের ব্যাপার আর তোমার ব্যাপার আলাদা। তোমার থেকে আমি আমার প্রতিশোধ নিতে চেয়েছিলাম আমার বাবার অপমানের। কোনটা অপমান ছিল? উনি যা করেছেন আমি তারই কথা বলেছিলাম শুধু। উনি কোনো খারাপ কাজ করেন না। আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। যেমন বাবা তেমনই সন্তান। আর একটা কথা কি জানো, এতগুলো পাপ আর ভুল করেছ যে তোমার চোখে এখন কোনো ভুলই ভুল মনে হয় না। কিন্তু টেনশন করো না, আমি এখন থেকে সবগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব। লাজ কথাটা বলে বেডের পাশে থাকা টেবিলটা খুলে ফার্স্ট এড বক্স নিতে নিবে তখনই চোখে পড়ল সকালের সেই ডায়েরি আর ডায়েরির ভেতরে থাকা একটা ছবির কিছু অংশ। দেখে মনে হলো অনেক আগের একটা ছবি। একটা বাচ্চাকে দেখা যাচ্ছে কিন্তু পাশে কে তা বোঝা যাচ্ছে না। ডায়েরি ফারাজের পার্সোনাল ভেবে আর ধরার ইচ্ছে হয়নি লাজের। ফার্স্ট এড বক্সটা নিয়ে ফারাজের সামনে গেল। ফারাজ ওর দিকে তাকালে সে চোখ দিয়ে ইশারা করে বসার জন্য, কিন্তু ফারাজ চলে যেতে নিলে লাজ ওর হাত ধরে, তারপর বলে, এত রাগ না দেখিয়ে চুপচাপ এখানে বসো। তোমাকে আমি তিলে তিলে শেষ করব। আমি চাই না তোমাকে অন্য কেউ আঘাত করুক। আমি নিজে তোমাকে আস্তে আস্তে করে বরবাদ করে দিব। লাজ ফারাজকে বসিয়ে দিল, তারপর একটু স্যাভলন দিয়ে পরিষ্কার করে তারপর ব্যান্ডেজ করতে লাগলো। স্যাভলন দেওয়ায় একটু জ্বালা করলে ফারাজ চোখ বন্ধ করে ফেলে। একটু পর কারো ফুয়ের অনুভূতি পেয়ে চোখ খুলে দেখে লাজ ফু দিচ্ছে আর খুব মনোযোগ দিয়ে ব্যান্ডেজ করছে। ফারাজ লাজের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। এক অদ্ভুত মায়া লাগছে আজকে তার লাজের প্রতি। ব্যান্ডেজ শেষে লাজ ফারাজের দিকে তাকালে দেখতে পায় ফারাজের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা চাহনি। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। সে মুহূর্তে দরজায় কারো নক করার শব্দে দুজনের চোখাচোখি শেষ হয়। টুনি রুমের ভেতরে এসে কান্না করতে করতে বলে, ছোট সাহেব, আপনি যদি ঠিক সময় আমার সামনে না আসতেন তাহলে ওরা আমার সাথে কি জানি কি হতো। বলেই আরো জোরে কান্না করে দিল। ফারাজ একবার লাজের দিকে তাকিয়ে উঠে টুনির চোখ মুছে দিয়ে বলল, আরে পাগলি, তুই কান্না করছিস কেন? বলেছিলাম না তোর এই ভাই থাকতে তোকে কেউ কোনোদিন কিছু করতে পারবে না। এখন যা, কান্না রেখে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। টুনি নিচে কিচেনে চা বানাতে আসলে পেছন থেকে লাজ বলে, তুমি গিয়ে রেস্ট নাও, আমি চা বানিয়ে নিচ্ছি। না না, আমি বানিয়ে নিচ্ছি। তোমাকে যা বলছি তাই করো, আমার মুখের উপর তর্ক করতে আসবে না। লাজ ইচ্ছে করেই টুনিকে ভয় দেখানোর জন্য ধমক দিয়ে কথাটা বলল। এতে টুনি একটু ভয় পেয়ে কিচেন থেকে চলে গেল। লাজ নিজ হাতে 2 কাপ চা বানিয়ে নিয়ে গেল। ফারাজের সামনে গিয়ে চায়ের কাপ রাখতে ফারাজ বলল, তুমি বানিয়েছো চা? আমি বানিয়েছি। তাহলে আমি খাচ্ছি না। না জানি এতে কি মেশানো আছে। এতে কিছু মিশানো নেই। আচ্ছা, বিশ্বাস না হলে এই দেখো, আমি 2 কাপে চুমুক দিয়ে দিলাম। বলেই লাজ 2 কাপে এক চুমুক করে খেয়ে দিল। ফারাজ এবার নিশ্চিত হয়ে চায়ের কাপটা হাতে নিল। লাজ কেন জানি ফারাজের প্রতি একটু ভালো ভালো ফিল হলো। সে ফারাজকে বলল, তুমি কি সত্যি তোমার বাবার ব্যবসাগুলো জানো না? জানবো না কেন, আমি নিজের প্রতিটা ব্যবসায় চোখ রাখি। ও আচ্ছা, একটা জায়গায় যাবে? কোথায়? গেলেই দেখতে পারবে। ফারাজ রাজি হলো। ওরা দুজন গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। লাশ তাকে সেই কারখানায় নিয়ে আসে যেখানে মেয়ে পাচারের কাজ চলে। ভেতরে অন্ধকার দেখে ফারাজ জিজ্ঞেস করলো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথাও আমাকে মেরে ফেলার প্ল্যান তো করছো না? আমি তোমাকে বলেছি এত সহজে তোমার মরণ আমি দিব না। আর আমি তোমাকে একবার জানে মারবো না, অসহায় করে দিব, বরবাদ করে দিব। বলেই লাজ এগোতে লাগলো। ফারাজও লাজের পিছু পিছু যেতে লাগলো। ভেতরে গিয়ে লাজ পুরাই অবাক হয়ে গেল। এটা কি করে সম্ভব? এখন কি হবে? কারখানার ভেতরের চেহারা পুরো পাল্টে গেল। যেখানে বড় বড় ড্রাম রাখা ছিল এখানে এখন বড় বড় বইয়ের থাক। এদিকে কতগুলো মেয়ে পড়ছে, অন্যদিকে কতগুলো মধ্যবয়সী নারী হস্তশিল্প বানাচ্ছে। লাজ অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব? আমি তো কালকেই ওখানে অন্য কিছু দেখে গিয়েছিলাম, তাহলে আজকে কি করে এত পরিবর্তন হলো? এটা বলার সাথে সাথে পেছন থেকে ফারিদ তাক দিয়ার বলে, আরে ফারাজ বাবা, তুই এখানে? এই তো লাজ নিয়ে আসলো, কিন্তু তুমি এখানে কি করছো? তোকে বলেছিলাম না আমি নতুন একটা কাজ করছি। এটাই হলো সেই নতুন কাজ। এখানে মেয়ে আর মহিলাদের পড়ালেখা শেখানোর পাশাপাশি হস্তশিল্পীও বানানো শেখায়, যাতে করে ওদের সংসার খুব ভালো করে চলে। ফারাজ বলল, ওহ বাবা, গ্রেট।
কিন্তু লাজ, তুমি কি করে জানলে আমাদের নতুন কাজ এখানে শুরু হয়েছে? ফারাজ লাজের দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করলো। লাজ ফারাজের সামনে এসে দাঁড়িয়ে ফারিদ তাকদিয়ারের দিকে তাকিয়ে বলল, আমি অনেক কিছু জানি যা তুমি জানো না। তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কেন এখানে নিয়ে এসেছিলাম? তোমাকে নিয়ে এসেছিলাম কারণ তোমাকে তোমার বাবার কালো ব্যবসার সম্পর্কে জানাতে, তিনি কতটা নিজ তা প্রমাণ করতে। মুখ সামলে কথা বলো, উনি আমার বাবা হয়। আর তুমি জানো আমি আমার বাবার জন্য ঠিক কী করতে পারি? বিশ্বাস করো ফারাজ, তুমি এখানে যা দেখছো সব সাজানো। আমি কালকে এখানে এসেছিলাম, এখানে এসব কিছু ছিল না, ছিল শুধু নেশা করার জিনিস, আর ওই দিকটায় মেয়েদের বেঁধে রাখা হয়েছিল পাচার করার জন্য। আচ্ছা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ওয়েট। লাজ এই কথাটা বলে এক কোণায় পড়ে থাকা ফোনের ভাঙা অংশ দেখিয়ে বলল, এই দেখো, আমি ওনার সব কুকর্ম ভিডিও করেছিলাম বলে উনি আমার ফোন ভেঙে দেয়। ফারিদ তাকদিয়ার বলল, তুমি কি বললে? কালকে তুমি ওখানে এসেছিলে আর এসব কিছু দেখতে পাওনি? ওয়েট, এই মেয়েরা তোমরা এখানে কতদিন ধরে কাজ করছো? মেয়েরা উত্তর দিল, 5 দিন। আর এই মোবাইলটা কার ছিল আর কি করে ভাঙলো? একটা মেয়ে বলল, মোবাইলটা আমার ছিল, অসাবধানতায় দৌড় দেওয়ার ফোন ভেঙে যায়। উত্তর পেয়ে লাজ চমকে উঠল। তার মানে ফারিদ তাকদিয়ার সব কিছু তার প্ল্যান মতো করছে, আর ফারাজ এসবের কিচ্ছু জানে না। কিন্তু ফারাজের কাছে সব কিছু বললেও এসব কেন বলে না? লাজ কিছু বলতে যাবে তার আগে ফারাজ চোখ রাঙিয়ে বলে, তোমাকে আমি আগেই বলে রেখেছিলাম আমার বাবার নামে তুমি মিথ্যা কোনো কথা বলবে না, কিন্তু তুমি তাও শোনোনি। তোমার তো কিসের শত্রুতা আমার বাবার সাথে বলবে আমাকে? বিশ্বাস করো ফারাজ, আমি মিথ্যা বলছি না। চুপ, আর একটা কথা বলবে না তুমি। ফারাজ ধমক দিয়ে কথাটা বলে চলে গেল। আজকে লাজের খারাপ লাগছে, সে মিথ্যা না বলেও মিথ্যাবাদী শাস্তি হলো। ফারিদ তাকদিয়ার অট্টহাসি দিয়ে বলল, আমার পিছনে লাগতে নিষেধ করেছিলাম, কিন্তু তুই কথা শুনিসনি। এখন তো টের পাবি এই ফারিদ তাকদিয়ার কি কি করতে পারে। এই কারখানা কে আমাকে উল্টাপাল্টা করতে এক রাতেরও প্রয়োজন হয় না। আর আপনিও জেনে রাখুন, এক মাঘে যেমন শীত যায় না, ঠিক তেমন সত্যকে হাজার চেষ্টা করলেও চাপা দেওয়া যায় না। একদিন না একদিন ঠিকই সবার সামনে চলে আসে। এমপি সাহেব চলে যেতে নিলে লাজ পেছন থেকে এই কথাটা বলে। এমপি সাহেব পেছন ফিরে বলে, যা হবে দেখা যাবে, কিন্তু আমার সাথে লাগতে আসার ফল মোটেও কিন্তু ভালো হবে না। ফারিদ তাকদিয়ার কথাটা বলে চলে গেলেন। লাজ একটা দীর্ঘশ্বাস ফেলে পুরো কারখানার দিকে চোখ বুলিয়ে নিল। তারপর বের হতে যাবে তখনই একটা রুম থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসে। লাজ থমকে দাঁড়ায়। সে বুঝতে চেষ্টা করে ঠিক কোন জায়গা থেকে আসছে এই কান্নার আওয়াজ ফলো করে আস্তে আস্তে একটা রুমের সামনে এসে দাঁড়ায়। রুমটা বাহির থেকে খিল দেওয়া। লাজ খিলটা খুলতে নিবে তার আগে কেউ একজন ওর হাত ধরে ফেলে। তাকিয়ে দেখে ফারাজ। তাড়াতাড়ি চলো, এক্ষুনি হসপিটালে যেতে হবে। লাজকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। লাজ ওই রুমের দিকে তাকিয়ে আছে শুধু। অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে আছে আয়রা, লাজ আর ফারাজ। একটু আগেই লাজের বাবা মাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। দুজনের অবস্থা খুবই খারাপ। লাজের অবস্থা কান্না করতে করতে অবস্থা খারাপ। আয়রা ফারাজের দিকে, ফারাজের চোখ রাঙিয়ে কিছু একটা ইশারা করে না বলে। অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে আসলো। লাজ দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওদের? ওরা এখন কেমন আছে? কিছু হয়নি তো ওদের? ডক্টর কোনো জবাব দিল না। মাস্কটা খুলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু গুলিগুলো একদম হাঁটে গিয়ে লেগেছে, তাই আমরা শত চেষ্টা করেও কিছু করতে পারলাম না। এই কথা শুনে লাজ মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিলে ফারাজ ধরে ফেলে। লাজ বুঝতে পারছে না ওদের গুলি কি করে লাগলো, কেই বা ওদের গুলি করবে। তার বাবা মায়ের তেমন কোনো খারাপ শত্রু নেই, তাহলে কে? আয়রা কান্না করতে করতে বলল, লাজ, নিজেকে সামলা, এভাবে কেমন ভেঙে পড়িস? আমি কি করব বল? আমি ওদেরকে সত্যিটাও বলতে পারলাম না। আমাকে এতটুকু সময় না দিয়েই ওরা চলে গেল। শক্ত হোক, তোকে জানতেই হবে কে আর কেন আঙ্কেল আন্টিকে মেরেছে, আর তাদেরকে শাস্তি দিতে হবে। লাজ নিজের চোখের পানি মুছে বলল, আমি আমার বাবা মার খুনিকে খুঁজে বের করবই, আর তাকে শাস্তি আমি দিব। আর এতে আমি নিজে তোমার পাশে থাকবো, তোমাকে সাহায্য করব। ফারাজের কথাটা শুনে লাজ কান্নারত ছলো চোখে ওর দিকে তাকালো। ফারাজ লাজের চোখের পানি মুছে দিল। আয়রা ফারাজকে এসব করতে দেখে অনেকটা অবাক হলো।
দুদিন চলে গেল। এই দুদিন লাজ নিজের রুম থেকে একটা বারের জন্য বের হয়নি। খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে ফারাজ। বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু লাজের মনের অবস্থাটা বুঝতে পেরে কিছু বলল না। লাজ জানালার কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। তখন পেছন থেকে ফারাজ বলল, এসব কি শুরু করেছো? এভাবে না খেয়ে থাকতে থাকতে তো মরে যাবে। সেটা তো তোমার আর তোমার বাবার জন্য ভালোই হবে। তোমাদের পথের কাঁটা দূর হয়ে যাবে। জাস্ট শাট আপ। আর একটা কথা না বলে চুপচাপ এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। আমি কিছু খাবো না। আর এসব কিছু করতে হবে না আমার জন্য। দরকার নাই কারো দয়ার এসব। দয়া আমি বিশ্বাস করে অনেক বড় ভুল করেছিলাম। আজকের এই দিনগুলোর জন্য আমি শুধুমাত্র তোমাকে আর তোমার বাবাকে দায়ী করি। তুমি যদি আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক না করতে আর তোমার বাবা কালো ব্যবসা না করতো, তাহলে কখনো তোমাকে বিয়ে করতাম না আর বাবা মাকে ছেড়ে আসতাম না। আমি না আসলে ওরা হয়তো আজকে বেঁচে যেত। বলে লাজ আবার কান্না করতে লাগলো। ফারাজ লাজকে বিছানায় বসিয়ে দিল। তারপর লাজের চোখের পানি মুছে দিয়ে বলল, আচ্ছা মানলাম, এসব আমাদের জন্যই হয়েছে, আর তা শোধরানোর জন্য তোমার পাশে থাকবো। তোমার বাবা মার খুনিকে আমি খুঁজে বের করব। খুব বেশি দিন হয়তো লাগবে না। আর তাই বলছি, তুমি এভাবে ভেঙে পড়ো না, শক্ত হতে হবে আরও। খাবারগুলো খেয়ে নাও। ফারাজ এখন ইচ্ছে করে লাজের কথাগুলো মেনে নিল, কারণ সে জানে লাজ এখন কতটা ভেঙে পড়েছে। এজন্য সে আর কিছু না বলে চুপচাপ মেনে নিয়েছে। কথাগুলো বলে ফারাজ লাজের সামনে লোকমা তুলে ধরল। লাজ ওর দিকে তাকালে ইশারা করে হা করতে বলল। লাজকে ফারাজ নিজ হাতে খাইয়ে দিল। ফারাজ তার বাবার রুমের সামনে দিয়ে যাচ্ছিল, তখন শুনতে পেল ফারিদ তাকদিয়ার কারোর সাথে ফোনে কথা বলছে। তোদের কে বলেছিলাম একটু ভয় দেখাতি, যাতে করে ওই আপদটা একটু ভয় পায়, কিন্তু তোরা তো ওদেরকে। ফারিদ তাকদিয়ার কথাগুলো বলে পেছনে ঘুরতেই ফারাজকে দেখে চমকে ওঠে। ফোনটা রেখে দিয়ে জিজ্ঞেস করে, কিরে তুই এখানে, কোনো দরকার? না, এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম। তুমি কার সাথে কথা বলছিলে? কাকে ভয় দেখানোর চেষ্টা করছিলে? আর বলিস না, একটা লোক আমাদের কারখানায় এসে ঝামেলা করছিল, তাকেই ভয় দেখানোর কথা বলছিলাম। ও, লোকটার নাম বলো, আমি দেখে আসছি। না না, তোর এসব ঝামেলায় যাওয়ার দরকার নেই, দরকার হলে আমিই বলবো। আচ্ছা, তাহলে আমি একটু লাজকে নিয়ে বাহির থেকে আসছি। ওয়েট, তোর কি মনে হয় না তুই এখন ওই লাজের জন্য একটু বেশি করছিস? আমার মনে হয় তুই হয়তো আমার অপমানের কথা ভুলে যাচ্ছিস। আমি কিছু ভুলিনি, কিন্তু এখন লাজের পাশে থাকা দরকার। ওর বাবা মার এই মৃত্যু সে মেনে নিতে পারছে না। এভাবে চলতে থাকলে হয়তো ডিপ্রেশনে চলে যাবে, তারপর একদিন আত্মহত্যা করেও ফেলতে পারে। তো করতে দে। বাবা, তুমি এসব কি বলছো? তুমি এগুলো কি করে বলতে পারো? সে আমাদের বিরোধিতা করেছে বলে আমরা ওকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। আর আমি ওর পাশে থাকবো। ওর বাবা মার খুনিকে আমি খুঁজে বের করব। বলেই ফারাজ ওই রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে দেখে লাজ সাধারণভাবে রেডি হয়ে আছে। ফারাজ লাজের সামনে গিয়ে বলল, চলো তাহলে যাওয়া যাক। হুম। লাজ গাড়িতে উঠে বসতেই ফারাজ গাড়িতে স্টার্ট দিল। ফারাজ গাড়ি থেকে নেমে লাজের দরজা খুলে দিল। লাজ নেমে অনেকটা অবাক হয়ে গেল, কারণ ফারাজ তাকে তার বাবা মায়ের কবরস্থানে নিয়ে এসেছে। লাজ ফারাজের দিকে তাকালে ফারাজ লাজের মাথায় ঘোমটা তুলে দিয়ে ইশারা করলো কবরের কাছে যেতে। লাজ কবরের পাশে গিয়ে দাঁড়াতেই চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। ফারাজ তার পাশে দাঁড়িয়ে বলল, এখানে তোমাকে রান্না করার জন্য আনিনি, এখানে এনেছি তুমি তোমার বাবার জন্য দোয়া করবে আর নিজের মনটাকে ভালো করবে। লাজ ফারাজের দিকে তাকালে ফারাজ একটা হাসি দেয়, তারপর দোয়া করার জন্য দুহাত উঠিয়ে দেয়। লাজ দোয়া করার সময় মনে মনে বলল, আমি তোমাদের খুনিকে খুঁজে বের করব আর তাদের এমন শাস্তি দিব যাতে করে আর কারো কোনোদিন হত্যা করতে না পারে। আর আমি খুব তাড়াতাড়ি ফারাজকে তার বাবার সব সত্য সামনে নিয়ে আসবো। তার আগে শিওর হতে হবে সত্যিই কি ফারাজ এগুলো সম্পর্কে কিছু জানে না। দোয়া শেষ করে লাজ নিজের চোখের পানি মুছে বলল, আমাকে কিছুক্ষণ একা ছেড়ে দাও। কিন্তু এমন সময় তোমাকে আমার একা ছাড়তে মন মানছে না। আর আমিও তোমাকে আমার সাথে নিতে ছাড়ছি না। কেন বুঝতে পারছে না? আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারছি না, আর করবোই বা কী করে? তোমাদের প্রতিটা কাজে আমার কাছে বিশ্বাসের অযোগ্য লাগে। সো প্লিজ লিভ মি অ্যালোন। লাজ কথাটা বলে চোখ রাঙিয়ে চলে গেল। ফারাজ বুঝতে পারল না লাজের হঠাৎ করে কি হলো, সে এমন ব্যবহার করলো কেন? তাহলে কি লাজ এখনও ফারাজকে ভুল চোখে দেখছে? লাজ নিজের বাড়িতে আসলো।
দরজা খুলে ভেতরে ঢুকতেই মনে পড়তে লাগলো তাদের সেই সোনালি দিনগুলোর কথা। বাবা মায়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভাসতে লাগলো। তার কাছে মনে হলো তাদের বাবা মা তাকে ডাকছে, কিন্তু ধরতে গেলেই হাওয়া হয়ে যাচ্ছে। লাজ কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। তখনও ওর হাঁটুতে কি একটা যেন অনুভব হলো। হাত দিয়ে দেখে একটা আংটি পরে আছে, কিন্তু এই আংটিটা সে চেনে না। লাজ একা একা বলতে লাগলো, এটা কার আন্টি? দেখে তো মনে হচ্ছে পুরুষের আন্টি, কিন্তু বাবা তো এসব আন্টি পরতো না, তাহলে এটা কার? বলে সাইডে ফিরতেই দেখতে পেল রক্তে মাখা ফ্লোর। সে বুঝতে পারল এখানেই তার বাবা মাকে মারা হয়েছিল। লাজ বলল, তার মানে এটা ওই খুনির আন্টি? এই আন্টিটি আমাকে খুনি পর্যন্ত পৌঁছে দিবে, কিন্তু এই একটা আন্টিতে আমি কি করে খুনিকে খুঁজে বের করব? আমি কি করব? ফারাজকে এটা দেখাবো? না, আমি এতটা বোকা কি করে হলাম? ওকে বিশ্বাস করতে চাচ্ছি, যা করতে হবে আমাকেই করতে হবে। লাজ ছদ্মবেশ নিল, ঘাগরা পরে ঘোমটা দিয়ে নিল। তারপর ফারিদ তাকদিয়ারের কালো কারখানার ভেতর ঢুকলো। ঢুকে দেখে ফারাজ সেখানে চেয়ারে বসে আছে। ফারিদ তাকদিয়ার সাথে কথা বলছে। লাজ দৌড়ে গিয়ে ফারিদ তাকদিয়ারের পায়ে পড়ল। তারপর কান্না করতে করতে বলল, স্যার, আই এক গরিব মানুষ, জামাই আইয়ের মরে গেছে, 2 পোলা মাইয়া লইয়া পথে পথে ঘুরি, দয়া কইরা আপনার মিলে কাজ দেন। ফারিদ তাকদিয়ার রাগ হলো ফারাজের সামনে তা প্রকাশ করলো না। রাগ সহ্য করে বলল, দেখো, এখানে তোমাদের জন্য কোনো কাজ নেই, আর তাছাড়া যতজন নেবার ছিল আমাদের লোক নিয়েছে, তুমি অন্য কোথাও দেখো। লাজ একটু বেশি কান্নার অভিনয় করে শক্ত করে পা জড়িয়ে বলল, বাবু স্যার, এমন কইরেন না, আমি তাইলে মইরা যাবো, সাথে আমার পোলা মাইয়াগুলা। আপনি চাইলে সব পারেন, দয়া কইরা একটা কাম দেন আমারে। ফারিদ তাকদিয়ার কিছু বলতে নিবে তার আগেই ফারাজ বলল, তুমি মহিলার সাথে গিয়ে কাজ করো, আমি বাবার সাথে কথা বলছি। আর হ্যাঁ, তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি এখানে আজকে থেকে কাজ করবে। শুক্রিয়া সাহেব। লাজ এই বলে ঘোমটার নিচে শয়তানি হাসি দিয়ে কাজ করতে বসে গেল। সন্ধ্যা হয়ে গেছে। ফারাজ বারবার বাসায় কল করে খবর নিচ্ছে লাজ বাসায় ফিরছে, কিন্তু না, বাসায় যায়নি। ফারাজের টেনশন হচ্ছে লাজের জন্য। ওর একটা ফোনও নেয়নি যে সে কল দিবে। এদিকে লাজ কাজের এখান থেকে সুযোগ মতো সরে পড়ল। তারপর পুরোটা কারখানা আবার ঘুরে দেখতে লাগলো কোথাও কোনো কিছু পাওয়া যায় কি না, কিন্তু না, কোথাও কিছু পেল না। হঠাৎ করে তার চোখ গেল সেদিনের সেই রুমটার দিকে। কি অদ্ভুত, প্রতিটা রুমের দরজা খোলা, কিন্তু এই একটা মাত্র রুমে তালা দেওয়া। কি এমন আছে এই রুমে যার জন্য তালা দিয়ে রাখতে হবে? তাছাড়া সেদিন কারো আওয়াজ শুনতে পেয়েছিল লাজ। তার মানিকের ভেতরে এমন কিছু লুকানো আছে যা ফারিদ তাকদিয়ার লুকিয়ে রাখতে চায়। লাজ নিজের ঘোমটাটা দিয়ে ওই রুমের দিকে যেতে নিবে, তখনই পেছন থেকে বলে, হে, তুমি এখানে কি করছো? লাজ থতমত খেয়ে গেল। সে বলল, স্যার, আসলে একটু হিসু দিতে জায়গা খুঁজছিলাম। ফারাজ একটু লজ্জায় পড়ে গেছে। সে বলল, ওয়াশরুম ওই দিকে না, বাদ দিকে রাস্তা দিয়ে সোজা যাবে, তাহলেই পাবে। শুক্রিয়া। ফারাজ চলে গেল। লাজ একটা স্বস্তির শ্বাস ফেলে ওই রুমের ভেতরে যাবে কি করে? লাজ টানাটানি করেও কোনো লাভ হয়নি। মাথা চুলকিয়ে ভাবতে লাগলো কি করবে। তখনই হাত গেল তার ক্লিপে, আর তার একটা বুদ্ধি চলে আসলো। সে ক্লিপটা নিয়ে তালা খোলার চেষ্টা করে। অনেকবার চেষ্টা করে যখন ফেল হয়, আশা ছেড়ে দিল, তখন সে কারো আসার শব্দ পেল। সে ভয় পেয়ে ক্লিপটা নিয়ে কোনো মতে ভাঙা চূড়া জিনিসের পেছনে লুকিয়ে পড়ে। ফারিদ তাকদিয়ার 1 প্লেট খাবার নিয়ে এদিকে আসছে। রুমের সামনে এসে খাবারটা টেবিলের উপর রেখে রুমের তালা খুলল। তারপর খাবারটা নিয়ে ভেতরে চলে গেল। লাজও দৌড়ে রুমের সামনে চলে আসলো, কিন্তু ভেতরে অন্ধকার বেশি হওয়ায় কিছু দেখতে পেল না। তাই সে চুপি চুপি ভেতরে ঢুকে গেল। রুমের ভেতরে বড় বড় ড্রামের পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো ফারিদ তাকদিয়ার কি করে। লাজ তার পেছন পেছন যেতে লাগলো। ফারিদ তাকদিয়ার একটা চেয়ারে খাবারটা রেখে টেবিলের মোমবাতিটা জ্বালিয়ে দিল। আলো জ্বালানোর ফলে লাজের চোখের সামনে সবটা পরিষ্কার হয়ে গেল।
সে যা দেখলো তা সে মোটেও কল্পনা করেনি। একটা মধ্যবয়স্ক মহিলাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মহিলাটির শরীর ঠিক কতটা দুর্বল হয়ে আছে। চুলগুলো রুমের ধুলোয় সাদা হয়ে গেছে, চোখের নিচে কালো কালো দাগ, হাত বাঁধা থাকতে থাকতে একদম দাগ হয়ে গেছে। মহিলাটি বসে বসে ঘুমোচ্ছিল। ফারদিন তাকদিয়ার এক গ্লাস পানি নিয়ে ওনার মুখে ছুঁড়ে মারল। উনি ছটফটিয়ে ঘুম থেকে উঠে গেল। ফারিদ তাকদিয়ারকে দেখে ভয় পেল। উনি ছোটার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। ফারিদ তাকদিয়ার অট্ট হাসি দিতে লাগলো। হাসি নিয়েই বলল, কেন অযথা চেষ্টা করছো বলো তো? গত 19 বছর ধরে তো তাই করে আসলে, কিন্তু কোনো লাভ হলো না তো। তাহলে কেন করছো এমন? যদি আমার ছাড়তে ইচ্ছে হয় সেদিন তো সারি মাত্র 5-7 মিনিটের জন্য। বলেই খপ করে চুলের মুঠি ধরে ফেলল। মহিলাটি কুকরিয়ে উঠল। লাজ সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল। ফারিদ তাকদিয়ার চোখ রাঙিয়ে বলল, চুপচাপ ভালোই ভালোই আহা করো। দেখছো তোমার প্রতি আমার এখনো কতটা মায়া। আর যদি এই মায়াতে ভালোই ভালোই না খাও তাহলে কি অবস্থা আমি করতে পারি তাও তুমি ভালো করেই জানো। কথাগুলো সামনের চেয়ারে বসে লোকমা মুখের সামনে তুলে দিল। মহিলাটি ভয়ে কাঁপতে কাঁপতে হা করল। কয়েক লোকমা খাইয়ে দেবার পর ফারিদ তাকদিয়ার ফোনে কল আসে। ফোনটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ছিল, তাই সে খাবারগুলো এভাবে রেখেই চলে যায়। রুম থেকে বেরিয়ে দরজায় তালা দিয়ে দেয়। লাজ দৌড়ে দরজার কাছে গেল। কয়েকবার টানলেও দরজা খুলতে পারেনি। সে ভয়ে আর টেনশনে ঘামতে শুরু করলো। এখন যদি সে ধরা পড়ে তাহলে তাকে আর আস্ত রাখবে না ফারিদ তাকদিয়ার। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই ওই মহিলাটি কাশতে শুরু করলো। হয়তো বিষম খেয়েছে। লাজ বুঝতে পারছে না কি করবে। মহিলাটির সামনে যাবে কি যাবে না। পরক্ষণেই তার বিবেক বলল, যা হয় হোক, আমার সামনে একটা মানুষকে এভাবে কষ্ট পেতে আমি দেখতে পারবো না। লাজ মহিলাটির কাছে গেল। তারপর এক গ্লাস পানি ওনার মুখের সামনে ধরতেই উনি গপ গপ করে পানি পান করে নিল। মহিলাটি বুঝতে পারল না পানিটা হঠাৎ দিল কে। উপরে তাকাতেই সে দেখতে পায় এক হাসি মাখা পদ্মমুখ। লাজ ওনার দিকে তাকিয়ে একটা হাসি দিল। মহিলাটি ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? আমাকে আপনি চিনবেন না, আমি কোনো এক হতভাগী। এখানে কেন এসেছো? কি চাও তুমি? আমি কিছু চাই না, শুধুমাত্র এই বন্ধ রুমের ইতিহাস জানতে চেয়েছিলাম। কিন্তু আপনি কে? আপনাকে এভাবে কেন বেঁধে রাখা হয়েছে? আমার বাঁধনগুলো একটু খুলে দিবে? ওরা আমাকে এখানে রাখতে রাখতে মেরে ফেলবে। তোমার পায়ে পড়ি, দয়া করে আমাকে একটু খুলে দাও। মহিলাটি কান্না শুরু করে দিল। লাজের বড্ড মায়া হলো মহিলাটিকে দেখে। তার মনে পড়ে গেল তার মায়ের কথা, হয়তো তারাও এভাবেই বাঁচার জন্য মিনতি করেছিল, কিন্তু ওরা মানেনি। লাজের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে তা মুছে মহিলাটির বাঁধন খুলে দিল। মহিলাটি কিছু না বলেই লাজকে জড়িয়ে ধরল। লাজ কিছু বুঝতে পারল না। লাজ কিছু জিজ্ঞেস করতে নিবে তার আগেই দরজার তালা খোলার শব্দ হতে লাগলো। লাজ আর ওই মহিলা ভয়ে একজন আরেকজনের দিকে তাকালো। কি হবে এবার তাদের? তারা কি তাহলে দুজনে একসাথে ধরা খাবে? ধরা খেলে কি হবে তাদের পরিণাম?